চান এটা আমাকে বলেন আগে, কি হয় বিগ ট্যাগ ইউজ করলে? আপনি কি নাম বললেন? বিগ না, ফন্টে বড় করতে চান, সিএসএস আছে কি আছে? স্মল বিগ, স্মল স্মল, আচ্ছা চলেন স্মল, স্মল কোনো সমস্যা করে না। আরে আপনি ফন্টে বড় করতে চান, ঠিক আছে, তো ফন্টে যদি বড় করতে হয়, ফন্টে যদি কাটতে হয়, ফন্টে যদি সেন্টারে নিতে হয়, এইগুলো যদি আপনি এসটিএমএল দিয়ে করেন তাহলে সিএসএস কেন আসছে? ওরে কি কাজে করবেন? ঠিক আছে না, আগে আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। এই বিগ করা, বড় করা, ছোট করা, মাঝারি করা, লাল করা, নীল করা, সেন্টারে নেওয়া, ডানে নেওয়া, বামে নেওয়া, সব করবো কি দিয়ে? সিএসএস দিয়ে। নর্মালি কিছু কিছু ট্যাগ, যেমন প্রি নামে একটা ট্যাগ আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ টেইলর আছে, বুস্টেপ আছে। কি করে টেইলর বুস্টেপ? কি করে? র সিএসএস করে না টেইলর বুস্টেপ? আপনি শিওর যে টেইলর বুস্টেপ র সিএসএস করে না? আপনি র সিএসএস ইউজ করেন না, ও কি করে বিহাইন্ড দ্য সিন? ও সিএসএস জেনারেট করে না, তো ও কি সিএসএস জেনারেট করে? র সিএসএস জেনারেট করে। একটা জিনিস মাথায় রাখেন, ব্রাউজার ব্রাউজার এসটিএমএল, সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ছাড়া কিচ্ছু বুঝে না। না রিঅ্যাক্ট বুঝে, না অ্যাঙ্গুলার বুঝে, না নেক্সট.জেএস বুঝে, না টেইলন বুঝে, না বুস্ট্র্যাপ বুঝে, কিছু বুঝে না। টেইলন বুস্ট্র্যাপ বানানো হয়েছে আপনাকে ফ্রেন্ডলি করার জন্য। আপনি কি করতেন? বারবার সিএসএস ফাইলে যাইতেন, যা লিখতেন, ও আমি আপনারা বলছি কি ভাই তুমি এই ফাইলে লিখবা, আমি তোমার হয় সিএসএস জেনারেট করে দিব। দিন শেষে জেনারেট সিএসএসই হচ্ছে, জেনারেট এসটিএমএল হচ্ছে, জেনারেট জেএসই হচ্ছে। এর বাইরে কোনো কিছুই ব্রাউজার সাপোর্ট করে না। রিঅ্যাক্টে যা লিখবেন সব এসটিএমএল সিএসএস জেএসএ কনভার্ট হবে, ঠিক আছে? এবং এগুলোর জন্যই মার্কেটে আরেকটা জিনিস এক্সিস্ট করে যেগুলোকে আপনারা কম্পাইলার হিসেবে জানবেন। একজন একটা ওপেন দিয়ে করি, যদি এখানে আসেন ওরা বললে একটা আবার সেটিং চেয়েছে মনে না, এখানে যদি আসেন এবং এখানে যদি বলেন যে আপনারা এগুলোর নাম তো শুনবেন না, ভাইটার নাম শুনছেন? দেখেন তো এটা দিয়ে তো রিঅ্যাক্টের বর্তমান কাজ করেন, এটার ওয়েবসাইটটা দেখেন তো কি করছে, অ্যানিমেশনটা বুঝা ট্রাই করেন। জাস্ট অ্যানিমেশনে কি আছে? রিঅ্যাক্ট জেএস এগুলো আছে, কনভার্টার কি হয়ে গেছে? এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এর কাজই এইটা। দিন শেষে এরা কোনোদিন মাথায় নিয়েন না যে ব্রাউজার বুস্ট্র্যাপ সাপোর্ট করে, ব্রাউজার টেইলন সাপোর্ট করে। ব্রাউজার সাপোর্ট করে কি? এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, আর কোনো কিছু ব্রাউজার সাপোর্ট করে না। টেইলন্ডে লেখেন আর দুনিয়ার যে কোনো জায়গায় লেখেন, লিখতেছেন সিএসএস, জাস্ট একটু ঘুরে আয়া, ঠিক আছে? কি আউটলুকে পাসওয়ার্ড বলতেন, উইন্ডোজ দেন না, এছাড়া আর কি আনো বলবো, ঠিক আছে? উইন্ডোজ এতবার ক্র্যাশ করার কারণ কি? উইন্ডোজ তো প্রবলেম এত ক্র্যাশ করার কথা না। আনালে আরেকটা কাজ করেন, ম্যাক ইউজ করেন, ঠিক আছে? আউটলোড অ্যাকাউন্ট চলে যায়, আমার যায় না এখন। এগুলা কেন কোনো সিকিউরিটি ইস্যু হতে পারে, আপনার হয়তো প্রপারলি আউটলুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন নাই, হয়তো ফোন নাম্বার, রিকভারি মেইল বা টু স্টেপ ভেরিফিকেশন এগুলো এনাবেল করে রাখেন নাই, যে কারণে হারা যাচ্ছে। আচ্ছা, আউটলুকে ফোন নাম্বার অ্যাড করা যায়? কেন যাবে না? আমার ফোন নাম্বার অ্যাড করা আছে আউটলুকে। জানা ফোন নাম্বার আউটলুকে করা যায়, আইক্লাউডে করা যায়। আপনি কি মাইক্রোসফটের কথা বলতেছেন না? হ্যাঁ করা যাবে। বর্তমানে আইফোনেরটা করা যাবে না। বর্তমানে ক্লাউডের যে অ্যাকাউন্ট, আইক্লাউড যে অ্যাকাউন্ট, ওটাতে বাংলাদেশি ফোন নাম্বার সাপোর্ট করে না, কিন্তু আমারটায় সাপোর্ট করানো আছে। আমার আইক্লাউড অ্যাকাউন্ট দেওয়া আছে। আসেন না, আপনার পছন্দই করে না, যেটা বোঝা যাচ্ছে। আউটলুক ইউজ করেন না, কিছু কিছু ক্ষেত্রে সমস্যাটা কি? মানে ফিক্স করার ওয়ে কি? কোড দেয় না, কোড দেয় না, এটা জানি কোড দেয় না।
অথেন্টিকেটর অ্যাপ ইউজ করা যেতে করতে পারেন না? গুগল অথেন্টিকেটেড যে অ্যাপগুলো আছে, ঠিক আছে, স্ক্যান করে যে আমাদের কোড ফোনে অ্যাপে যে শো করে, সেগুলো ইউজ করে দেখতে পারেন। কিন্তু আচ্ছা, ওটা তাও ইনভ্যালিড দেখাচ্ছে। এখন এইখানে একটা কাজ করতে পারেন স্যার, যদি এমন কেউ পরিচিত থাকে যার রাউটিং মানে ওয়াইফাই রাউটার বা ওয়াইফাই প্রোভাইডার আপনার আর ওর সেম না, তার বাসায় যা একটু ট্রাই করে দেখেন। হইতে পারে যে আপনি কার থেকে নেট চালান, ওই আইএসপি তে কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। যেটা হইতে পারে যে ওর আইএসপি এত কম দামি যে বারবার এত ফ্রিকুয়েন্টলি আপনার আইপি চেঞ্জ হচ্ছে যে ও ট্র্যাক করতেছে এবং ব্লক করতেছে, এটা হইতে পারে, ঠিক আছে। আসবে না সিকিউরিটি কোড, হ্যাঁ ভিপিএন দিয়ে করতে পারে। আইএসপি আমরা তো হুটহাট যেখানে কম পাই ওখানে নেট কিনি, ঠিক আছে। এইগুলা ডিপলি ব্রিড করা শুরু করেন তাহলে বুঝবেন যে দুনিয়ার ভিতরে কত কিছু আছে। এগুলা ফাইবারও ব্লক করবে, লিঙ্কডিং এর সবচেয়ে বেশি অ্যাকাউন্ট উড়ে যায় এটার কারণে। যখনই দেখবে বারবার ফ্রিকুয়েন্ট আইপি চেঞ্জ হয়, লিঙ্কডিং আপনারা ব্লক করে রেস্ট্রিক্টেড করবেন। ওকে চলেন, শুরুর দিকে সব ক্লাস থিওরি ক্লাস হবে, যতদিন না পর্যন্ত আমি বলতেছি যে ল্যাব দেন। ল্যাব মানে হচ্ছে এখানে কোনো ক্লাস না, এখানে সব আপনারা করবেন। এখন কি করবেন, আজকে ল্যাব করবেন, এসটিএমএল কি লিখবেন, ঠিক আছে। ল্যাব সেদিনই করবেন, এই এসটিএমএল সিএসএস করানোর পর যখন আমি একটা প্রজেক্ট পর্যন্ত চলে যাব, এরপর আপনারা ল্যাবে বসাবো যে এবার আপনি প্রজেক্ট করেন, ঠিক আছে। এখন পর্যন্ত তো আপনার ওই ক্যাপাবিলিটি হয় না যে আপনার ল্যাবে কিছু করতে পারবেন, ঠিক আছে। আর যদি বলেন যে স্যার এরকম কোশ্চেন আসে যে স্যার 2 ঘন্টার ভিতরে 1 ঘন্টা স্যার ক্লাস করি 1 ঘন্টা ল্যাব করি, কখনোই পসিবল হবে না, ঠিক আছে। এই 1 ঘন্টা আমি আপনারা যা দেখাবো এইগুলো আপনি ওই 1 ঘন্টায় ইমপ্লিমেন্ট করতে পারলেও সেটাকে বলে শর্ট টার্ম মেমোরিতে করা, ঠিক আছে। জাস্ট ওই যে চোখ বুলা রাখছেন, হ্যাঁ এটা দিয়েছে, কিন্তু এটা কোনোদিন লং টার্মে আপনার হেল্পফুল হবে না, ঠিক আছে। সবচেয়ে বেটার হয়েছে যে এরা করতে দিচ্ছে সেটাকে হোমওয়ার্ক হিসেবে করেন, এবং ওই হোমওয়ার্ক আপনি কি নকল করে করতেছেন না চ্যাট জিপিটির মাধ্যমে করতেছেন নাকি নিজে করতেছেন, সেটার প্রুফ হয়ে যাবে যখন আমি ল্যাবে বসা দিব। ল্যাবে কিছুই না, আমরা ফিগমা দেখার পর ল্যাব আর একটু পরে আসবে। আমাদের মোস্টলি কোডিং এর ক্ষেত্রে ল্যাব একটু দেরিতে আসে, কারণ আমি এসটিএমএল দেখাবো, সিএসএস দেখাবো, একটা প্রজেক্ট করব, দেন আমি আপনাকে একটা প্রজেক্ট ল্যাবে করতে দিব, বুঝতে পারছেন। তখন ওই ল্যাবের ক্লাসের মার্কে আপনাদের সার্টিফিকেট অ্যাড হবে। ক্লিয়ার কনসেপ্ট? এবার আসেন আমাদের এইখানে মূলত আমরা একটা এসটিএমএল ফাইলকে নিছি, এবং এই এসটিএমএল ফাইলের ভিতরে আমরা গত ক্লাসে কিছু ট্যাগস নিয়ে আলোচনা করছি, সিমেন্টিক এরকম আরো কিছু ট্যাগ আছে। তার মধ্যে একটা পপুলার ট্যাগ হলো ফ্রম ট্যাগ। আর স্বাভাবিকভাবে আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ডেটা নিতে চান কারোর থেকে, লাইক আমি যখন লগ ইন করি, আমি যখন রেজিস্টার করি, তখন আমি কি করি, আমি একটা ডেটা কালেক্ট করি। এই ডেটা কালেক্ট করার জন্য আমাকে ইউজারকে কি দিতে হয়, কিছু একটা ইনপুট ফিল্ড টাইপের কিছু দিতে হয় যাতে আমি ডেটাটাকে কালেক্ট করতে পারি। এবং সেটার জন্য মূলত আমরা কি ইউজ করে থাকি, ফর্ম ট্যাগটা ইউজ করে থাকি। আমি যেমন বড় একটা বানান ভুল করি, সেটা হচ্ছে FORM এর জায়গায় FROM করি, কারণ রিঅ্যাক্টে বারবার ইনপুট ফ্রম করতে এটা ভুল হয় আমার। ওকে, এটা খুবই কমন প্রবলেম না, ফ্রম আর ফর্ম, ঠিক আছে। ওকে, এইখানে একটা অ্যাকশন নামে অ্যাট্রিবিউট আমরা দেখতে পারতেছি। এটা আপাতত আমাদের কোনো কাজের না। অ্যাকশন যে কাজটা করে সেটা হলো যখন আপনারা ব্যাকএন্ডে যাবেন তখন বুঝবেন যে আসলে অ্যাকশনের কাজটা কি। অ্যাকশনের মূলত হলো যে ডেটাটা আপনি কালেক্ট করতেছেন এটা কোথাও না কোথাও তো নিয়ে যাবেন সার্ভারে, সেই লোকেশনটা মূলত অ্যাকশনে দেওয়া হয়। তা আপাতত আমাদের অ্যাকশন প্রয়োজন পড়বে না, আমরা এখানে কেটে দিলাম। এবং আরো একটা অ্যাট্রিবিউট আপনারা এখানে দেখবেন, সেটা হচ্ছে মেথড, ঠিক আছে। মেথড নিয়ে আমরা আলোচনা করবো ব্যাকএন্ডে যাওয়ার পর। এগুলোকে বলে HTTP ভার্বস, ঠিক আছে। পোস্ট, গেট, পুট, প্যাচ, ডিলিট, হেডার, ঠিক আছে। এরকম অনেকগুলো HTTP ভার্বস আছে যেগুলোর মাধ্যমে ডেটা যায়। যে ডেটা কি গেট মেথডে যাবে, না পোস্ট মেথডে যাবে, না পুটে যাবে, না প্যাচে যাবে, না ডিলিটে যাবে, না হেডারে যাবে, সেগুলো দেওয়া হয়। তো এইটাকে আমরা আপাতত কি করব, অ্যাভয়েড করব, ঠিক আছে। ওকে, এবার আমরা যাব ফর্মে। ফর্মের এই জায়গাটায় এসে আমরা যেটা করব, আমরা এখানে একটা ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ড নিয়ে
যখন আমরা ফ্রমের কাজ করতেছি ইনপুট ফিল্ডে আমাদের কাজ করতে হবে। দাঁড়ান ভাই মেসেজ দিছে তো, রিপ্লাই না দিলে ফোন দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমরা কি করলাম, একটা ইনপুট ফিল্ড নিলাম এবং এই ইনপুট ফিল্ড আমরা বললাম কি টাইপ টেক্সট। ঠিক আছে, ইনপুট ফিল্ডও কি সেলফ ক্লোজিং, দেখেন সেলফ ক্লোজিং। আচ্ছা, এখানে আমরা টাইপ টেক্সট বলছি। এবার এটার আউটপুট যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা লাইভ সার্ভার ইউজ করি। আজকে লাইভ সার্ভার ইউজ করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে লাইভ প্রিভিউ ফ্রম মাইক্রোসফট। ঠিক আছে, তা আমি যে এক্সটেনশনগুলো ইউজ করি আপনারা একটু খেয়াল করেন এটার প্রোভাইডারকে, কারণ সেম নামে অনেক এক্সটেনশন আছে। ঠিক আছে, ওকে, এটাকে আমি অ্যাড করে দিই। এবং আমার চোখে এই কারণে একটু ডিস্টার্ব লাগতেছিল, আমার একটা থিম আছে। কারণ আমি এটা সারাদিন করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে। আর এখানে আমরা র্যাপ, এটা অটোমেটিক চেঞ্জ হয়। যেটার রিজন হইল আপনার এইখানে সেটিংসে গেলে এইখানে একটা অপশন পাবেন, এইখানে দেখেন এক্সট্রোড্রেভ লেখা আছে, নাহলে এক্সট্রোড্রেভ সাইফেন এরকম লাইট লুইট লেখা আছে কিনা। ঠিক আছে, ওইটা থাকলে চেঞ্জ হবে। আমি একটা ভার্সন একবার আপলোড দিতে চেয়েছিলাম লাইট ভার্সন, বাট ওইটা খুবই বাজে দেখায়। তো বাই চান্স মনে হয় সেটা আপলোড হয়ে গেছে যতটা সম্ভব, এই কারণে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। তো আপনি জাস্ট একটু চেঞ্জ করে এটাকে এক্সট্রোড্রেভে কনভার্ট করে দিন। ঠিক আছে, তাহলে আর প্রবলেম করবে না। ওকে, তা আমরা এখানে আসলাম। এখানে আসার পর আর যদি কেউ ব্ল্যাক থিম ইউজ করতে চান তাহলে আইও ইউজ করতে পারেন। আইও নামে একটা থিম আছে, খুবই ব্ল্যাক, একবার ফুল ব্ল্যাক। ওকে, ফুল ব্ল্যাক আমার কাছে ভালো লাগে না, মানে খুবই চোখে লাগে আমার। তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা যদি হিট করি তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের একটা ইনপুট ফিল্ড চলে আসছে। আচ্ছা, এইবার এই ইনপুট ফিল্ড আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারবো। এখন স্বাভাবিকভাবে আমরা তো সবাই কোনো না কোনো ফর্ম সাবমিট করি। ফর্ম সাবমিট করার টাইম আপনি যদি একবারে আদিম যুগের ফর্মকে চিন্তা করেন, আদিম যুগের ফর্মগুলোতে আমরা যদি কাগজের ফর্মকে চিন্তা করি, ওইখানে কি থাকে, একটা ইনপুটের ঘর থাকতো, উপরে একটা টাইটেল থাকতো না যে কি টাইপের এটা হবে। ঠিক আছে, ওইখানে তার এমন অপশন ছিল না যে ইনপুটের ভিতরে লেখা থাকে ক্লিক করলে উপরে চলে যায়, এটা তার সম্ভব না কাগজে। তো ওই বিষয়টাকে বলা হয় লেভেল। কি বলা হয়? লেভেল। তো এই লেভেলের ভিতরে আমি যদি লিখি যে লাইক ফার্স্ট নেম, তাহলে দেখেন আমাদের এখানে একটা পাশাপাশি, এবং এটা ইনলাইন ট্যাগ, যে কারণে পাশাপাশি চলে আসছে, কিন্তু জায়গা কিন্তু ব্লক করে নাই, পাশাপাশি চলে আসছে। এইবার এইখানে আমরা একটা অ্যাট্রিবিউট পেলাম যেটার নাম কি ফর। এই ফর কি কাজ করে? ফর যে কাজটা করে, আমরা যদি চাই যে ফার্স্ট নেমে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডটা ফোকাসড হয়ে যাবে। ঠিক আছে, সেটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে একটা অ্যাট্রিবিউট ধরতে হবে যেটার নাম হচ্ছে আইডি, এবং এটা ইউনিক হইতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, আইডি অলওয়েজই কি হইতে হয়? ইউনিক হইতে হয়। মাল্টিপল ধরলে এরর দিবে? দিবে না। আরে এসটিএমএল এরর দেয় না। ঠিক আছে, প্রথম বিষয় হচ্ছে এসটিএমএল কোনো এরর দেয় না। মাল্টিপল ধরবেন কাজ করবে না, এরর বলতে কিছু নাই। ঠিক আছে, এবং এই প্রবলেমগুলো কখন ফেস করবেন জানেন? এসটিএমএল না, প্রবলেমগুলো ফেস করবেন জাভাস্ক্রিপ্টে যাওয়ার পর। ঠিক আছে, তখন দেখবেন যে হ্যাঁ এরর কারে বলে। তো এই কারণে আমরা এখানে আইডিতে আমরা দিলাম কি এফ নেম, আমরা বললাম ঠিক আছে যে এফ নেম, এবং এই ফরে আমরা ওই আইডিটাকে বলে দেব। এবার আমরা যদি এখানে আসি, এইবার যদি আমরা একটা ক্লিক করি, ঠিক আছে, তার মানে এই লেভেলের সাথে আমি কি করলাম, ইনপুটটাকে কানেক্ট করে দিলাম। এবার এখানে ক্লিক করলে ও এটাকে সিলেক্ট করবে। ঠিক আছে, তা আপনি যদি আরো অনেকগুলো নিতে পারেন। ঠিক আছে, আমি আর লেভেল নিব না কারণ সময় নষ্ট হবে। আমরা এখানে আরো কিছু জিনিস নিতে পারি, লাইক ইমেইল। ঠিক আছে, এবার ইমেল ফিল্ড আর টেক্সট ফিল্ড দেখতে সেম, বাট একটা ডিফারেন্স আছে। ঠিক আছে, ওই যে গানা জানা সেম সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে, এরকম টাইপের। তো ওই ডিফারেন্সিয়েশনটা আমরা বুঝতে পারবো যখন আমরা একটা বাটন অ্যাড করব, তখন আমরা এটা বুঝবো। আমরা এখানে আরো ইনপুট ফিল্ড নিতে পারি, লাইক আমরা যদি বলি কালার, কালার নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এখানে আরো ইনপুট ফিল্ড লাইক আমরা এখানে পাসওয়ার্ড নিতে পারি। পাসওয়ার্ডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাসওয়ার্ড দেওয়া যায় না। এটাই ওর মানে কি বলে গুণটাই হচ্ছে যে পাসওয়ার্ড আপনি কিছু লিখলে দিতে পারবেন না। এখন কেউ এই কোশ্চেন করেন না স্যার এখানে একটা বাটন দেন ক্লিক করলে দেওয়া যাবে, ক্লিক ওটা জাভাস্ক্রিপ্টে গেলে পারবেন, এর আগে পারবেন না। ওকে, এখন দেখতে চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইন্সপেক্টর যাবেন, এখান থেকে পাসওয়ার্ডটা টেক্সট করে দেন, পাসওয়ার্ড তেলে যাবে। ঠিক আছে, এটা আমি মাঝে মধ্যে করি যখন যে জায়গায় দেখি যে আই বাটন নাই, এবং ওটা যদি ওয়েব ভার্সন হয় তাহলে ইন্সপেক্ট করো, টেক্সট করো, কপি করো, পাসওয়ার্ড সেভ করে কোনো জায়গায় রাখো। কারণ পাসওয়ার্ডটা কিন্তু কখনো কপি করা যায় না, মাথায় রেখেন।
আমি যদি এখানে কন্ট্রোল সি দিই এটা কাজ করবে না, কন্ট্রোল সি এখানে বাই ডিফল্ট ডিসেবল থাকে। ওকে, তারপরে আমরা এখানে চাইলে নিতে পারি ইনপুট ডেট নিতে পারি। বলেন স্যার। জাভাস্ক্রিপ্টও কিছুই করে না রে, জাভাস্ক্রিপ্ট যে কাজটা করে এই টাইপটারে ধরে টেক্সট করে, ক্লিক করলে টেক্সট করে, আবার ক্লিক করলে পাসওয়ার্ড করে, এরই কাজ, আর কিছু করার। ওকে, এবার এখানে ক্যালেন্ডার যদি নিতে চান, ঠিক আছে। আরও আছে রে মেলা, ইনপুটের টাইপ মেলা। এখানে আপনারা আরেকটা আছে চেক বক্স, এরা সচরাচর সব জায়গায় দেখেন আপনারা। এরপর আরও একটা আছে ইনপুট রেডিও, দাঁড়ান, ইনপুট রেডিও। ওকে, রেডিও আসছে গোল। এবার এই রেডিওটা আমাদের একটু বুঝতে হবে। রেডিওটা বোঝার জন্য আমরা বললাম একটা লেভেল, আমরা সাপোজ এখানে বললাম যে টি, আর এটাকে আবার ডুপ্লিকেট করেন এবং বললেন কফি। ওকে, এবার আমরা যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। আর আমরা যদি দাঁড়ান এটা, আরে এটা জানা কেন, এটাকে যদি সিলেক্ট করি এটাও সিলেক্ট হচ্ছে। বাট এটা কি কখনো হয়? আপনি জেন্ডার যখন চুজ করেন আপনি কি বলতে পারেন আমি ফিমেল আমি মেলও? ঠিক আছে, ওটা কিন্তু পসিবল না। হয় ফিমেলে চুজ করতে হবে, নয় আমাকে মেলে চুজ করতে হবে। লাইক হয় আপনার টি ফেভারিট হবে, নয় আপনার কফি ফেভারিট হবে, এটাই। তো এখন এইটা যাতে এইটা সিলেক্ট করলে ওইটা সিলেক্ট না হয়, এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এইখানে আমাদেরকে ইউজ করতে হবে নেম। গুড, সরি এইখানে না রে, এইখানে ইউজ করতে হবে নেম। এবং আমরা নেমকে বললাম যে লাইক কি বলবো, ড্রিঙ্কস, এবং এটাকে কপি করে কোথাও বলবো সেম সেম নেম দিব আমরা রেডিওকে। তাহলে যে কাজটা ঘটবে, এবার যদি আপনি টিকে সিলেক্ট করেন, কফিকে সিলেক্ট করতে চান, হয় এটা সিলেক্ট হবে, নয় এটা সিলেক্ট হবে। এইটা হচ্ছে রেডিও এবং চেক বক্সের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। ওকে, চেক বক্সে এই কাজটা করা গেলে শুধু শুধু প্রোগ্রামার আরেকটা কোড লিখলো কেন, এটা বুঝেন, ঠিক আছে। চেকবক্সে অনেকগুলো অপশন থাকে, বাট তিনটার বেশি সিলেক্ট করা যায় না। লজিক্যাল যখনই চলে আসবে তখনই জাভাস্ক্রিপ্ট চলে আসবে। অনেকগুলো অপশন আছে, আমি জাভাস্ক্রিপ্টে চেক করব, যদি কোনো ইউজার তিনটা সিলেক্ট করে ফেলে তাহলে ওরা আমি ওয়ার্নিং দেবো ভাই করতে পারবা না, ঠিক আছে, তুমি দুইটার বেশি করে ফেলছো, ঠিক আছে, তখন জাভাস্ক্রিপ্ট। ওকে, HTML কোনো লজিক্যাল কিছু করা যায় না, এটা হচ্ছে প্রথম মাথায় নিয়ে নেন। এখানে সব হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, শর্ত মর্ত যা আছে সব জাভাস্ক্রিপ্টে যেতে হবে। এখানে দেখেন এখানে কি আছে, আমরা এখান থেকে চাইলে ফাইল সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখানে কিছু অ্যাট্রিবিউট আছে ফাইলের এই জায়গাটায়, লাইক আপনারা যদি এখানে আসেন অ্যাট্রিবিউটের কোনো অভাব নাই। পুরো HTML এই কারণে বলে যে অ্যাট্রিবিউট যদি শিখতে বসেন দেন এই দিয়ে শেষ করতে পারতেছি না, তারপরে বাকিগুলো তো যাইতেছে। এখানে অনেক টাইপের অ্যাট্রিবিউট আছে, ম্যাক্স লেন্থ, মিন লেন্থ, মিনিমাম লেন্থ, আইটেম টাইপ, যেমন এখানে আপনি যদি দেন আইটেম টাইপ কি হবে, ঠিক আছে। তারপর আপনি এখানে আরো আসেন, এখানে মাইম টাইপ বলতে একটা মাল্টিপল ফাইল নিতে পারবে কিনা, তাহলে আপনাকে মাল্টিপল চুজ করতে হবে, ঠিক আছে। কিছু কিছু এখানে অ্যাট্রিবিউট আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের সাথে কানেক্টেড, যে অন চেঞ্জ হইলে কি হবে, অন ব্লার হইলে কি হবে, অন ক্যান প্লে হইলে কি হবে, আরো অনেক আছে দেখেন। অ্যাট্রিবিউটের কোনো সমস্যা নেই। নেম প্রথম বিষয় দরকার পড়ে হলো যে শুধুমাত্র ইসের জন্য, কি বলে, ব্যাকএন্ডের কাজের জন্য। এখানে নেম না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। নেম আপনি যদি দেনও তবু কোনো সমস্যা নাই, আপনি যদি না দেন তবুও কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট এইগুলো বাই ডিফল্ট ওরা দিয়ে দেয়, ঠিক আছে। এই নেমের সবচেয়ে বড় পাওয়ারফুল যে জিনিসটা সেটা হলো ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে আপনি যে ডেটাগুলো নিবেন, রিসিভ করবেন, তখন ব্যাকএন্ডে এপিআই ডেভেলপমেন্ট করার টাইমে মূলত আমরা বলে দেই যে ওটা কি নামে আসবা। আমি যদি বলি এটা রহিম নামে আসবা, আপনি এখানে রহিম না দিলে আমি ডেটা জীবনে নিব না, বুঝতে পারছেন। এই কারণে এই নেম অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। যখন আমরা ব্যাকএন্ড নিয়ে কাজ করব, ডেটা সাবমিট করলে এপিআইতে যাবে, তখন দেখবেন এই নেমের ভ্যালুটা কত। সহজ ভাষায় যদি বলি, ব্যাকএন্ড ডেভেলপার রুল সেট করবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার ফলো করবে। ফ্রন্ট এন্ড ডেভেলপারের নিজের ইচ্ছা শক্তিতে কিছু চলবে না, ডিজাইন বাদ দিয়ে লজিক্যাল যত কিছু, ডাটাবেজের সাথে যত অপারেশন, ওটা ব্যাকএন্ড ডেভেলপার রুল সেট করে দিবে যে তোমাকে এইভাবে পাঠাইতে হবে, এই ফরম্যাটে পাঠাতে হবে, এইভাবেই পাঠাবা, আপনাকে ওইভাবেই পাঠাইতে হবে, ঠিক আছে।
তো এই নেমটা আপনারা যখন এই যে ব্যাকএন্ডের ক্লাসগুলোতে যাব তখন দেখবেন যে হ্যাঁ এই নেমটার আসল ইউজ কেসটা কোথায়। ওকে, তো এখানে অনেক ইনপুট ফিল্ড আছে, আমি আর আলোচনা করব না ইনপুট ফিল্ডগুলো নিয়ে। আপনারা জাস্ট W3 স্কুলে যাবেন, হিউজ পরিমাণ ইনপুট ফিল্ড আছে, জাস্ট চেক করবেন যে কোনটা কি। এবং আমার মনে হয় যে আপনারা এতটুকু বুদ্ধিমান যে ফাইল লেখা মানে বুঝেন যেটা ফাইল, ঠিক আছে, চেকবক্স মানে এটা বুঝেন যেটা চেকবক্স, ইমেল মানে বুঝেন এটা মেইল, ঠিক আছে। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট আছে লাইক রিকোয়ার্ড, আপনি যদি কোনো জিনিসকে রিকোয়ার্ড করে দেন তাহলে এইটা মাস্ট বি দিতেই হবে। তারপরে আছে রিড অনলি, রিড অনলি করে দেওয়া মানে হচ্ছে এটা শুধু পড়তে পারবা, কিছু করতে পারবা না এটার মধ্যে। অনেক সময় আমরা যখন কোনো একটা কিছুতে লগ ইন করি দেওয়া থাকে না যে মেইলটা শো করে কিন্তু চেঞ্জ করা যায় না, শুধু রিড অনলি টাইপের থাকে, ওইখানে তখন রিড অনলি ব্যবহার করা হয়। তারপরে এখানে আরো আছে, আমি তো বললাম যে মানে এখানে অভাব নাই, মেলা জিনিস ইউজ করতে পারবেন। প্লেস হোল্ডার বলতে একটা বিষয় আছে, এটাকে যদি আমি দেখাই তাহলে এটাকে আমি নিয়ে যাই আমাদের উপরে মেইলের এই জায়গাটায়, এবং আমি এখানে বললাম যে মেইল সাপোজ, দেখেন তো মেইলটা শো করতেছে কিনা, লিখলে এটা চলে যাবে প্লেস হোল্ডার। যতক্ষণ কোনো ভ্যালু না আসতেছে ও প্লেসটাকে কি করবে, হোল্ড করবে, ঠিক আছে। ভ্যালু আসলে ও কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে আর আরেকটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, সেটা হলো ভ্যালু। ভ্যালুতে যদি আমি কিছু বলি সেটা কিন্তু ডাইরেক্ট চলে আসবে, এটা ক্রস করতে হবে, এইভাবে কাইটা দিতে হবে, মানে এটা এমন, এটা প্লেস হোল্ডারটা কিন্তু দেখতে আছে মানে মিথ্যা মিথ্যি, প্লেস হোল্ডারটা কি মিথ্যা মিথ্যি টাইপের, কিন্তু ভ্যালুটা মিথ্যা মিথ্যি টাইপের না, ভ্যালুটা আলটিমেটলি ওই ইনপুটের ভ্যালুই, ঠিক আছে। আপনারা যখন কোন ইনপুটে কিছু লেখেন ওই অ্যাট্রিবিউট, ভ্যালু যে অ্যাট্রিবিউট আছে না, ওই ভ্যালু অ্যাট্রিবিউটে এগুলো সেট হতে থাকে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করব তখন দেখবেন যে আমরা এই ইনপুটের ভ্যালুটাকে ওই ভ্যালু দিয়ে ধরতে পারবো, অ্যাট্রিবিউট দিয়ে, ঠিক আছে। আরেকবার এসে পড়ছে, এটা ভ্যালু, তো ভ্যালু আমি ফিক্স করে দিচ্ছি না, এটা বাই ডিফল্ট থাকবে। এটা কখন এভাবে দেয় না, জাস্ট আমি বোঝানোর জন্য যে প্লেস হোল্ডার এবং ভ্যালুর মধ্যে ডিফারেন্স হলো, প্লেস হোল্ডার টাইপ হচ্ছে মিথ্যা মিথ্যি টাইপ, কিন্তু ভ্যালুটা হচ্ছে ভ্যালু থাকে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত। ওকে, এবার আমরা এখানে একটা বাটন নিয়ে আসি। এই বাটন আমি বললাম যে সাবমিট। ফর্মের ভিতরে যদি কোনো বাটন নেন সেই বাটনটা অটোমেটিক্যালি সাবমিট বাটনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ফর্মের ভিতরে যদি আমি কোনো বাটন নেই সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সাবমিট বাটনে কনভার্ট হয়ে যাবে। এবার আমি যদি এখানে কিছু একটা লিখি, সাপোজ এইটা সাবমিটে ক্লিক করলাম, দেখেন একটা এরর দিছে না, মেইল হওয়ার জন্য @ এবং ডট থাকতে হয়, ঠিক আছে। তো এখনো বলতেছে ভাই এটা তো নেই, তোমার আমি সাবমিট করতে দিব না, তা আমি ওকে সাপোজ একটা @.com দিয়ে দিই, আর রং প্যাটার্ন, তো সেখানে একটা কিছু লিখতে হবে, চলে গেছে, এবং রিলোড করছি, চলে গেছে। ওকে, আমি যদি আরো একটা বাটন চাই লাইক রিসেট, এখন দুইটা গিয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। তা আমরা যেহেতু আরেকটা বাটন রিসেট হিসেবে নিতে চাচ্ছি, তাহলে এটা টাইপটাকে আমরা উল্লেখ করবো, বাটনের টাইপ বলা যায়। বাটনের টাইপ হয় তিনটা, একটা হলো সাবমিট, একটা হলো রিসেট, একটা হলো বাটন, ঠিক আছে। মানে বাটন মানে বাটন, ঠিক আছে। হইতে পারে ওই বাটনে আমি ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের কোনো কোড রান করে কোনো একটা প্রোগ্রাম রান করতে চাচ্ছি, লাইক অন্য পেজের সাথে কানেক্ট করে না বাটন। বাটন শুধুমাত্র নর্মালি ইউজ হয় ফর্মের ডেটা সাবমিটের ক্ষেত্রে। আদারওয়াইজ বাটন হইতে পারে লাইক আমি কোন একটা জিনিসে ক্লিক করব, একটা সাইড বার বের হয়ে আসবে, আমি ক্লিক করলাম একটা সাইড বার চলে গেল, মেনু থাকে না ফোনের মেনুতে, আমরা ক্লিক করি মেনুটা বের হয়ে আসে, আবার ক্লিক করি চলে যায়, ওইগুলো হচ্ছে বাটন, ঠিক আছে। আর আমরা নর্মালি যেগুলো ওয়েবসাইটে দেখি বাটন টাইপের ডিজাইন, ঠিক আছে, ওইগুলো বাটন থাকে না, ওইগুলোতে ক্লিক করলে কি অন্য একটা পেজে যায় না, ওইগুলো থাকে অ্যাঙ্কর ট্যাগ, বাট ডিজাইনটাকে সিএসএস ডিজাইনটাকে বাটন টাইপের করে রাখে, বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা এটাকে করে দেবো কি টাইপ রিসেট, তাহলে এবার বাটন, বাটনের টাইপ বাটন। এবার আমি যদি এখানে একটা রিসেট ক্লিক করি, চলে গেছে টাইপও বাটন। যদি আপনি এই বাটনটাকে মানে ফর্মের বাইরে লেখেন, ফর্মের বাইরে যদি লেখেন তাহলে এটার বাই ডিফল্ট টাইপ কি, বাটন। কিন্তু আপনি যদি ফর্মের ভিতরে রাখেন এবং ফর্মের ভিতরে 3-4টা বাটন হয়ে গেছে, হইতেই পারে একটা রিসেট, একটা সাবমিট, আরেকটা বাটন আমি রাখছি অন্য কোনো একটা কাজের জন্য, হইতে পারে ওইটা ক্লিক করলে পুরো কোডের একটা স্ক্রিনশট আসতেছে, কিছু একটা হইতেই পারে।
তখন আপনাকে এখানে অবশ্যই টাইপ ডিক্লেয়ার করতে হবে, কাজ করবে না। বলেন সাবমিট করলে এটা ডেটা দেখবেন কিভাবে ব্যাকএন্ডে যাওয়ার পর? ফার্স্টে তো বললাম এটার অ্যাকশন তো ব্যাকএন্ডে তো জানে। এখন পর্যন্ত যা দেখবেন সেটা হলো যা ইউআই চোখে, আর ব্যাকএন্ডে যাওয়ার পর এই ইউআই আর দেখবেন না। সত্যি বলতে আপনারা এখন যেটা করতেছেন এটা তো ফ্রন্টএন্ড বলে, ব্যাকএন্ডের ফ্রন্টএন্ড দেখবেন, ব্যাকএন্ডের পাওয়ার পয়েন্ট ওপেন করছে কিনা, ইনস্টল আছে কিনা, হ্যাঁ ব্যাকএন্ডের ফ্রন্টএন্ড এটা পোস্টম্যান, এটাই ব্যাকএন্ডের ফ্রন্টএন্ড। যা বানাবেন এটাতে টেস্টিং করবেন, এদিকে ডেটা দেখবেন ওদিকে ডেটা দেখবেন, এদিক দিয়ে যাবে ওদিক দিয়ে আসবে, এটাই ব্যাকএন্ড, এই ফ্রন্টএন্ড। ব্যাকএন্ডের ডেভেলপারদের জন্য ফ্রন্টএন্ড কোনটা? এইটাই। ওরা তার এসটিএমএল বানায় এপিআই টেস্টিং করবে না, ওরা এখানে করবে। যখন ব্যাকএন্ডে যাবেন তখন কানবেন ফ্রন্টএন্ড দেওয়ার জন্য। আমার স্টুডেন্টরা যারা আছে ওদের তো লং ক্লাস হয় ব্যাকএন্ডের, ঠিক আছে, আমি খুব লং ক্লাস নিই ব্যাকএন্ড পর্যন্ত। তখন ওরা বলে স্যার ফ্রন্টএন্ড দেখি না, ভাল লাগে না স্যার, এটা কি দেখান, কিছুই বুঝি না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। ইনপুট টাইপ বিটিএন, ওই ইনপুটটা বাটন হিসেবে কাজ করে। আরে এটা বলছেন না, এই যে এটা কই আসছে, এই যে এটার কোনো ইউজ কেস নাই, মানে আমি আমার লাইফে পাইনি এখন পর্যন্ত, থাকতে পারে ঠিক আছে, বাট আমি আমার লাইফে এখন পর্যন্ত পাইনি। বাটন ইউজ করতে হলে বাটন ইউজ করবো, এইটারে কেন নিয়ে আসবো আমি, ঠিক আছে। তো এইখানে ইনপুট টাইপের আরো একটা আছে, এন্ড বলতে পারেন এটা কি কাজে লাগে, যেমন ইনপুট টাইপ, এখানে বাটন তো না, সরি এটা হবে হিডেন দেখা যাবে না। এন্ড কথা হইতে পারে যে দেখা না গেলে আনলাম কেন, ঠিক না, মূল উদ্দেশ্য তো এইটাই, ঠিক আছে। এখন এটার মধ্যে কিছু জিনিস আছে লজিক্যালি, যখন আপনি কোন একটা ফর্ম সাবমিট করতেছেন, আপনি হয়তো বা দুইটা ডেটা দিচ্ছেন, কিন্তু ব্যাকএন্ড পিছনে আপনার কোন একটা ডেটা নিয়ে যাচ্ছে, তখন সেই ইনপুট ফিল্ডটাকে দিয়ে রাখে আমরা হিডেন, ওটা দেখা যায় না, বাট পিছনে নিয়ে যায়, লাইক টোকেনস, ঠিক আছে। ব্যাকএন্ডে গেলে মজা পাবেন যে আসলে ওয়ার্ল্ড ইন্টারনেট, মানে একটা জিনিস যখন আপনি দেখেন খালি চোখে ওটা আসলে কেমন, হ্যাঁ, আর ওটা ভিতরে করুন, ব্যাকএন্ড প্যারা, ব্যাকএন্ড অনেস্টলি প্যারা। আরে সিম্পল জিনিস চিন্তা করেন, খাচ্ছেন, ঠিক আছে, ওইটা খাওয়ার পর এটা প্রসেস হয়ে আবার বের হয়ে যাচ্ছে, কিন্তু প্রসেসের আগ পর্যন্ত এই পর্যন্ত যে ঘটতেছে ওটা কি দেখতেছেন আপনি তো ভাবতেছেন খাইলাম ঠিক আছে বের হয়ে গেল, কিন্তু এই পর্যন্ত যে ঘটনা ঘটতেছে এটা ব্যাকএন্ডের কাজ, এবং ওইটা বুঝতে হলে আপনাকে ওটা ডিপে ঢুকতে হবে, ঠিক আছে। ওটা যখন ঢুকবো তখন ক্লিয়ার হতে থাকবেন। এখন তো ফেসবুকে লগ ইন করেন, একটা লগ ইন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু কেমনে হইলো, কি ঘটলো, ঠিক আছে। ফেসবুকে আপনি লগ ইন করে আসেন, লাস্ট লগ ইন কবে করছেন ফেসবুকে, মনেও নাই, এত বছর ধরে লগ ইন কেমনে আসেন, ঠিক আছে। আবার কয়েকদিন ইউজ না করলে অটোমেটিক লগ আউট কেমনে হচ্ছেন, ঠিক আছে। এইগুলো বুঝুন যখন যে ব্যাকএন্ডের কনসেপ্ট আসবে। ব্যাকএন্ডে গেলে থিওরি পড়বেন, ব্যাকএন্ডে কোড খুব কম করতে হয়, থিওরি খুব বেশি পড়তে হয়। ডাটাবেস ডিজাইন, বিভিন্ন টাইপের জিনিস আছে, চিন্তা করেন না, মাথা গরম করার জন্য আমি আসি। চুলে আনতে বেশি তেল দিবেন যাতে মাথা গরম হলেও চুল না পড়ে, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটার পক্ষে ব্যাকএন্ডে যা পড়বে না, এটার প্রভাব পড়বে এসইওর ক্ষেত্রে, গুগলের অপটিমাইজেশনের ক্ষেত্রে। এই কোডগুলোকে ভ্যালিডেশন করা যায়, ঠিক আছে। যেমন আমি আপনাকে বলি, আপনি এরকম একটা কোড বানাইছেন, এখন আপনি সেল করতে চান, ঠিক আছে, এন্ড সেল করার জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে, লাইক থিম ফরেস্ট, ঠিক আছে। আপনি যখনই এই ফাইলটাকে ওইখানে আপলোড করবেন, খাইবেন রিজেক্ট। এন্ড কেন রিজেক্ট খাইছেন? ইউআই এর জন্য না, কিন্তু খাইছেন কোডের প্যাটার্নের জন্য, যে ভাই তুমি তো কোড প্যাটার্ন ঠিক করো নাই। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আমি ইউজ করতেছি ইনপুট, আমি যদি একটা ফর্ম ট্যাগে না রাখি, এটা কি আসলে মানানসই হইলো? মানানসই হলো না। এখন আপনি ওটা এরর খাচ্ছেন না, খাবেন ওই সব জায়গাতে। যেমন একটা এরর তো খেলেন ওইখানে রিজেক্ট খাবেন, একটা এরর খাবেন ইন্টারভিউতে রিজেক্ট খাবেন, ঠিক আছে।
কারণ ইন্টারভিউ বোর্ডে স্বাভাবিকভাবে আপনি যদি এটা না করেন, ঠিক আছে, আপনাকে কোশ্চেন করলো যে আপনি ফর্মটা কেন ইউজ করলেন না, কেন বললেন ইউজ করলে কোনো কিছু হয় না, না করলে কোনো কিছু হয় না, তাহলে আপনার বুঝতে পারছে যে আপনার বেসিক নলেজ কম। ঠিক আছে, সহজ ভাষায় নেন, এইগুলার যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো ফলো না করলে এরর ঘটে না, কিন্তু এই প্যাটার্নগুলো ফলো না করলে ওয়েবসাইটের এসইওতে ইম্প্যাক্ট পড়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে এই জায়গাগুলোতে, যেমন আপনারা অনেক সময় সার্চ করেন না যে লাইক আপনি যদি সার্চ করেন ক্রিয়েটিভ আইটি কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করতে চাই লাইক কোনো একটা কিছু, দেখবেন অনেক সময় কন্ট্যাক্ট পেজটা চলে আসে। কেন চলে আসতেছে? কারণ ওই যে গুগল ক্রিয়েটিভের কন্ট্যাক্ট ফর্মে যাওয়ার পর ওই কন্ট্যাক্ট নামে ফর্মটা পাইছে, এবং পাওয়ার ফলে ও এটাকে ইন্ডিকেট করতে পারতেছে এরকম একটা সার্চিং করলে আমি এই ডেটাটা শো করবো। লাইক আমি যদি এখানে অ্যাড্রেস নামে একটা ট্যাগ আছে, কিন্তু জানেন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস নামে যে ট্যাগটা আছে, এই অ্যাড্রেস নামে ট্যাগে কি দিবেন? অ্যাড্রেস দিবেন, এন্ড এটাকে পি ট্যাগে দেওয়া যেত না, তাই তো? কিন্তু ওই যে গুগল অ্যাড্রেস ট্যাগটা যখন পাবে আপনার ওয়েবসাইটে, ও কিন্তু কি করলো, ও এখন আপনার মনে করেন একটা ডোমেনের নাম আছে XYZ, এখন ও কিন্তু XYZ এর ওয়েবসাইটে এসে যখন অ্যাড্রেস পাইছে, ও কিন্তু এটা ওর ইন্ডেক্সে রেখে দিছে সেভ করে। কেউ যদি গুগলে সার্চ করে যে XYZ কোম্পানির অ্যাড্রেসটা দাও, গুগল কিন্তু ইনিশিয়ালি কি করতে পারতেছে, ওটা পিক করতে পারতেছে। তো এই কারণে এই সিমেন্টিক এলিমেন্টসগুলো প্রয়োজন, ঠিক আছে? আর যদি এটা প্রয়োজন না হইতো তাহলে তো HTML এটা উঠিয়ে দিত, ডিপ্লিকেট করে দিত, ঠিক আছে? ইন ফিউচারে যদি এরকম কিছু বের হয়ে যায় যে না এটার প্রয়োজন নেই, তখন ডিপ্লিকেট হয়ে যাবে, তখন আর ইউজ করবো না। বাট আপাতত ইউজ কেস আছে এবং ইউজ করবো, আমরা ফরম্যাট সাজাবো। এই একটা ট্যাগ লিখতে কি এমন যায়, হাত তার ব্যথা হবে না, ঠিক আছে? ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ফর্ম ট্যাগের ভিতরে আমরা মাল্টিপল টাইপের কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনারা আরো কিছু ট্যাগ পান, যেমন আপনি যদি ভিডিও শো করতে চান, লাইক করে একটা ভিডিও শো করতে চাই, আমি যদি ভিডিওতে একটা সোর্স হিসাব বসাই, কি হয় দেখি তো। চলো আমরা পিক্সেলসে যাই, ফ্রি ভিডিওস নিতে পারেন, ভিডিওস নিতে পারেন, ওপেন করেন, ওপেন ভিডিও ইন নিউ ট্যাব হবে না, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমরা এই ট্যাগটা কি দেখছিলাম, এই যে এতে মেল, মেল দেখছিলাম না, যে মেলে ক্লিক করলে মেল যায়। যাক, মনে থাকে না মাঝে মধ্যে অনেকটা, কি যে দেখাইছে আর কি যে দেখাই নাই। দেখছি, আরে নিজের কনফিউজ হয়ে গেছে, দেখ আরেকবার দেখা দিব। অ্যাঙ্কর ট্যাগ যখন দেখছিল, আমার যতটুকু খেয়াল আছে, আরে কেন এটা বলতেছি, কারণ ব্যাচ আমার দুইটা চলতেছে, যেটা আপনাদের মতো HTML CSS আছে, কোন ব্যাচে যে কোন ট্যাগ দেখাচ্ছে আর কোন ব্যাচে যে দেখাচ্ছি না, এটা মাথা থাকে না অনেক সময়। এটা যদি দেখান তাহলে এটা কিছু না, এখানে একটা মেল দিতে পারেন, লাইক ryan.cit.bd@gmail.com, আর এটারে কপি করেন, কপি করে এখানে বসা দেন, এবং আপনি যদি আপনার ওয়েবসাইটে আসেন, এবার যদি ক্লিক করেন, বুঝছে মেল পাঠানোর জন্য একটা অপশন চাবে আর কি, ঠিক আছে? আর আরেকটা ছিল টেল, এখানে বলতে পারেন কি টেল, আর এই টেলে তার মেল বলবেন না, টেলে সাহেব একটা নাম্বার বলবেন। ওকে, তা আমরা যদি এইখানে আসি, ওকে, এবার যদি আপনি এখানে আসেন, এবার এখানে ক্লিক করেন, ওই যে আপনাকে ফোনে নিয়ে আসা শুরু করবেন। মাঝখানে আসলো কেন? কারণ এইখানে ভিডিও সোর্সটা ফাঁকা রেখে দিছি না, ও জায়গাটা দখল করে রেখে দিছি, ঠিক আছে? ভিডিওটা কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড হয়েছে। আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ভিডিওটা করবো কাট, কাট করে চলে আসবো আমরা আমাদের VS কোডে, এখানে আসবো, এখানে আসার পর একটা ফোল্ডার বানাইতে পারেন, ভিডিওস, ভিডিওস। আচ্ছা, এখানে আমি একটা আরেকটা VS কোড আইকনস নামে একটা এক্সটেনশন আছে, এটাকে ইনস্টল করে নিতে পারেন, VS কোড আইকনস। এটাকে ইনস্টল করলে, আরে কি দাঁড়ান, এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিবেন, যে সুবিধাটা পাবেন দেখেন, ফোল্ডারগুলো দেখতে একটু সুন্দর লাগে এখন, যে ভিডিওস ফোল্ডারের আইকনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এখানে আসে আপনারা যেটা করবেন, এই ভিডিওসটাকে আমরা এখানে সেভ করে দেই, পেস্ট, এবং এটাকে নাম আমরা চেঞ্জ করে দিলাম
তাহলে আমার লিখতে সুবিধা। এবার এখানে এসে বলবেন কি ডট স্ল্যাশ ভিডিওস ফোল্ডারে আগে কি ঢুকো, তারপরে a.mp4। এবার যদি এখানে আসেন ওই যে mp4 চলে আসছে, বেশি বড় হয়ে গেছে না? ওকে, এবার এটার উইথ হাইট দিতে পারি আমরা চাইলে, লাইক এটার বললাম যে ভাই এরা 250 নেবা, এবং এখানে আমরা বললাম কি এরা 250 হবা। বেশি ছোট হয়ে গেল মনে হয় না, না এটা জুম হয়ে গেছে। ওকে, এবার এটা প্লে কিছু করতে পারতেছি না, এটা করার জন্য বলতে হবে কি কন্ট্রোলস। এবার কন্ট্রোলস আসছে, এবার এটা প্লে করতে পারবে। আর এটা যদি আপনি এখানে এসে বলে দেন অটো প্লে, তাহলে এটা রিলোড দেওয়ার সাথে সাথেই প্লে হওয়ার কথা। তো অটো প্লে কাজ না না কন্ট্রোলস টাইপ জানি কি বলতে হয়, টাইপ স্ল্যাশ, দাঁড়ান একটা মিনিট। পাই নাই, টাইপটা ভুল করছি আমি লিখতে, ভিডিও HTML টাইপের ফরম্যাটটা লিখতে ভুল করছি। টাইপ ফরম্যাটটা কিভাবে লেখে, ও ভিডিও স্ল্যাশ mp4, আমি লিখছি টাইপ স্ল্যাশ mp4। তো প্লে হচ্ছে না কেন? অটো প্লে কাজ করে তো, দ্য বুলিয়ান অ্যাট্রিবিউট তুমি কি ট্রু বলতে হবে? কারণ তো ও অফই হয়ে আছে। HTML ভিডিও অটো প্লে, কোথাও তো ভুল করছি, ঠিকই তো আছে না? ব্রাউজারে আচ্ছা হইতে পারে, বাট আচ্ছা আপনাদের জন্য একটু ট্রাই করে দেখেন, এদিকে অটো প্লে তো হওয়ার কথা, অটো প্লে হইতেছে, সাউন্ডও দিতেছে, ভাল্লুক আসছে। আরে ওটা তো একটু আগে কাটলাম, কিন্তু এছাড়া তো ছিল। আচ্ছা আরও একটা জিনিস হইতে পারে, সেটা আমি একটু ট্রাই করে দেখি। সেটা হলো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি না ডেস্কটপে, সাউন্ড নাই এটাতে, এই কারণে। আরে না, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক না, ভিডিও পাইছে তার মানে কোনো না কোনো প্রবলেম হয়েছে, বাট প্লে হচ্ছে, ভিডিও আসতেছে, বাট অটো প্লেটা কাজ করতেছে না, কোনো না কোনো কারণে অটো প্লেটা ব্লক খাচ্ছে। সমস্যা নাই, আপনারা আপনাদের পিসিতে একটু ট্রাই করে দেখেন তো যে অটো প্লে, বাট ফরম্যাট এটাই, ঠিক আছে? অ্যান্ড এটা আমি প্লে করে দিতে পারি চাইলে, সেটা হচ্ছে জেস দিয়া জোরপূর্বক, ঠিক আছে, যে প্লে হয়েই যাও। এবং এগুলা নর্মালি কি বলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কন্ট্রোল করা হয়, এগুলো কখনো এভাবে কন্ট্রোল করে না কেউ। তা আমি আর সত্যি বলতে ভিডিও কখনো এভাবে ট্যাগ ইউজ করবেন না। কেন ভিডিও ট্যাগ ইউজ করবেন না? কারণ ভিডিও অনেক ভারী এলিমেন্ট, এবং এটা যদি আপনি কোনো ওয়েবসাইটে ইউজ করেন তাহলে স্বাভাবিকভাবে যেটা হবে যে এটার লোডিং স্পিডটা অনেক বেড়ে যাবে, অনেক বেশিক্ষণ এটা লোড নিবে। তা আমরা কখনোই কি করব না, ভিডিওটাকে সরাসরি ইউজ করব না। আমরা অলওয়েজ যেটা করব সেটা হচ্ছে ভিডিওর জন্য কিছু হোস্টিং পাওয়া যায়, ঠিক আছে? তারা মূলত ভিডিওর কন্ট্রোলার প্রোভাইড করে, লাইক ক্লাউড এরিয়া আছে, তারপরে আরও অনেক যেমন ভিডিও সাইফার আছে, ঠিক আছে, ভিমিও আছে, ঠিক আছে, বা ইউটিউবের কথা বলতে পারেন। তো সেখান থেকে আমরা ভিডিওগুলোকে নিয়ে এসে কি করব, ইউজ করব, ঠিক আছে? নিজস্ব কন্টেন্ট হলে ইউটিউবে আপলোড করবেন, আমি দেখতেছেন না যে বলুন স্যার।
কাজ করবে। আচ্ছা, এটার রিজন হলো HTML এর পরেই ভিডিওস আছে। যদি হইতো HTML টা একটা ফোল্ডারের ভিতরে আছে, আমি ডট, তখন আমাকে ডট ইউজ করতে হতো। এখন স্ল্যাশ করলে ও অটোমেটিকলি ওর সাথে যে সিবলিং ফোল্ডার আছে সেটাকে মেনশন করতে পারে। ওকে, চলেন এবার ইউটিউবের তো ভিডিও নিয়ে আসি আমরা। কই টম এন্ড জেরি আমাদের এই যে শেয়ারে যাবেন, এখান থেকে এমবেডে যাবেন, এটাকে করবেন কপি করে এখানে বসা দিবেন। এটা হচ্ছে আই ফ্রেম ট্যাগ, ঠিক আছে? আই ফ্রেম ট্যাগ ওয়ান কাইন্ড অফ আয়নার মতো, ঠিক আছে? জাস্ট প্রতিচ্ছবিটা শো করা এখানে। এবং এখানে আসেন, এবার এখানে আসার পরে দেখেন এবার এখানে ইউটিউবের ভিডিওটি শো করতেছে। এবং এটার মজার বিষয় হলো আপনার ওয়েবসাইটে কোনো লোড নেই। লোড কার সার্ভারে? ইউটিউবের সার্ভারে, ঠিক আছে? এবার যদি আমি এখানে প্লে করি, বুঝে বুঝে দেখেন সব কিছু কথা। হ্যাঁ, এবার এখানে একটা মজার বিষয় হলো ইউটিউবের সকল ভিডিওকে আইফ্রেম করা পসিবল না, ঠিক আছে? কারণ কিছু কিছু ভিডিওকে লক করা হয়। এবার এই আইফ্রেম ইউজ করে আপনি আরো কিছু করতে পারেন। লাইক এই আইফ্রেম ইউজ করে আপনি যেটা করতে পারেন সেটা হলো, চলেন গুগলে যাই, গুগল ম্যাপ। চলেন সুলতান টাইনে ভিজিট করে আসি আমরা। শেয়ারে যাবেন, এমবেডে ম্যাপ, কপিতে HTML, চলে আসবে, ঠিক আছে? এখন এটারে যদি একটু কাস্টমাইজ করতে চান তাহলে গুগলে জাস্ট টাকা দেন, কাস্টমাইজ করতে দিন, ঠিক আছে? এটা হচ্ছে অল্টারনেটিভ। মানে আপনি যদি উবার বা এগুলার টাইপের যে ফিলগুলো থাকে না, সেগুলোর জন্য টাকা দিতে হবে। ওকে, তা আই ফ্রেম দিয়ে আরেকটা জিনিস দেখাই। আমি র্যাঙ্ক করতে পারি না, রেসিও করতে হবে। ওকে, এইটা আপনারা ইন ফিউচার আমি ইউজ করে দেখাবো। আমরা আমাদের ওয়েবসাইটের রেসপন্সিভনেস ট্রাই করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি, যেখানে আসলে বিভিন্ন ফ্রেমে, যেমন আমরা যদি এইখানে আসি, লাইক আমি যদি একটা, আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসি, কপি করলাম, কপি করার পর এটাকে যদি এখানে পেস্ট করি, শো করতেছে এইটাও আইফ্রেম, ঠিক আছে? এটা আমার বানানো, ঠিক আছে? তো এইখানে আপনারা বিভিন্ন টাইপের ডিভাইসে আপনাদের ওয়েবসাইটটা কিরকম শো করতেছে সেটা টেস্টিং করতে পারবেন। এখানে অনেকগুলো ডিভাইস আছে এবং আপনি চাইলে কাস্টম ডিভাইস পর্যন্ত ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনার ব্রাউজারে সেভ হয়ে যাবে লোকাল স্টোরেজে। আর ল্যান্ডস্কেপ মুভ আছে, চাইলে ল্যান্ডস্কেপ করতে পারবেন। হ্যাঁ করেন, প্লিজ রেসপেক্ট করেন। ওইটা আমি বুঝবেন না, ওটা জাভাস্ক্রিপ্টে গেলে বুঝা দিব। ওইটা হয়েছিল যে আপনার রিলোড দিল, ডেটা রয়ে যাবে। লাইক আমি যদি এই যে কোড আপলোড করতে, আপনি এখানে যে কোনো কিছু করতে পারবেন। এই যে আপনার কোড, এখন এর ভিতরে তো আমার কোড আছে, আগে আমার কোডটা অ্যাভয়েড করে নিতে হবে। ওকে, আর যেটা কাস্টম ডিভাইসের কথা বললাম, লাইক আমি যদি এখানে একটা কাস্টম ডিভাইস দেই এবং এখানে আমি বললাম লাইক 1500 উইথ, আর হাইট বললাম সাপোজ 800, ক্রিয়েট করলাম, এই যে 1500 800, এটা হচ্ছে কাস্টম ডিভাইসের বিষয়, ঠিক আছে? আর এই যে কাস্টম ডিভাইস, এটার স্টোরেজের বলতে বিষয় হলো রিলোড দিলেও কি সেভ করবেন, কাস্টম তো এখানে সেভ হয়ে গেছে আপনার ব্রাউজারে, ঠিক আছে? বাই ডিফল্ট আপনি যে ব্রাউজারে কাস্টম ডিভাইস ক্রিয়েট করবেন ওই ব্রাউজারে এটা সেভই থাকবে, ডিলিট করতে পারবেন চাইলে, বাট এটা সেভ আছে। ওই যে ডেটা আপনি এখানে যে কোনো, আপনি যদি এখানে একটা কিছু দেন, ওই যে
কারো মনে কোনো একটা প্রজেক্ট দেখানো ছিল যে আমরা চাইলে এটা রেসপন্সিভ টেস্ট আপনার এখান থেকে করতে পারবো। এইটাও আই ফ্রেমের মাধ্যমেই আসতেছে। আই ফ্রেমের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটের ক্লোনকে আমাদের ওয়েবসাইটে শো করতে পারি। ঠিক আছে, এটা আপনাদের আমি সামনে দেখাবো যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করবো না, আমরা এটাই ইউজ করব। ওকে, আর এখানে ওই যে ল্যান্ডস্কেপ এগুলো তো বললাম। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে শেয়ার। যদি আপনি কোনো ডিভাইসে কাজ করেন এবং আপনি যদি চান এটা শেয়ার করতে কারোর সাথে, আপনি লিঙ্ক কপি করে যদি কাউকে দিয়ে দেন, আপনি মনে হয় একটা কাস্টম ডিভাইস ক্রিয়েট করছেন। এবার আপনি চাচ্ছেন যে ভাই আমার এখানে কাস্টম ডিভাইস দিয়ে তুমি দেখো এই ডিভাইসটার প্রবলেম আছে, আপনি এটাকে চাইলে শেয়ার করে কাউকে দিলে ওর এই শেয়ার লিঙ্ক হিট করলে অটোমেটিকলি ওর ব্রাউজারে কাস্টম ডিভাইস ক্রিয়েট হয়ে যাবে। লাইক আমি যদি এটাকে এখন কপি করে এখানে যাই, হিট করি, আমি আমার এখানে কাস্টম ডিভাইসটাকে পেয়ে যাব। ক্রিয়েট হয়ে গেছে, শো করতেছে না, কোনো একটা কারণ হইতে পারে, সেটা হচ্ছে ইনকন্ডিটো মুডে আছে। ঠিক আছে, আপনারা যদি অন্য কোনো মুডে না থাকেন, ইনকন্ডিটো মুডে না থাকেন, তখন এটা আবার শো করবে আর কি। এটার মধ্যে আমি একটা অপশন চাইছিলাম যে বানাইতে, যে এখান থেকে চাইলে যে কি বলে মার্কিং করতে পারবেন যে কোনটায় প্রবলেম হয়েছে কাউকে শেয়ার করার জন্য, কিন্তু সময় পাইতেছি না। হ্যাঁ, ফিগমাতে যেটা করা যায়, যে মানে এখানে আমি চাইতেছি যে এখানে মার্কিং করে একটা স্ক্রিনশট আপনি শেয়ার করতে পারবেন, বাট ওটা করার জন্য সময় দরকার আর কি। অনেক কিছু সেট করা যাবে, অ্যাডের কোনো চিন্তা নেই। মানে ড্র্যাগিং করে কোড আসতো বলতে, কোড বুঝি নাই। আপনি এখানে ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, যদি কোড এডিট করতে চান সেটা আপনাকে ভিএস কোডে করতে হবে। যদি ভিএস কোডের ফরম্যাট এখানে দিতে চান, তাহলে যে প্রবলেমটা হবে সেটা আগে বুঝুন। সেটা হলো যে আপনার যে এসটিএমএল কোডটা আছে, এখন আপনি হয়তো এসটিএমএল ইউজ করতেছেন যেটা জাভাস্ক্রিপ্ট আমাদের ব্রাউজার সাপোর্ট করবে, বাট যখন ইন ফিউচার আপনি রিঅ্যাক্টে কোড করবেন সেটা আর ব্রাউজার সাপোর্ট করবে না। এবং ওইটা করার জন্য আপনাকে আবার একটা রানার ইউজ করতে হবে, আর ওই রানার ইউজ করতে গেলে ওয়েবসাইট আরো ভারী হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো আপনারা ওই যে অনলাইন কোড এডিটর পান না, ওরা কিন্তু একটা রানার ইউজ করে কোডগুলোকে রান করার জন্য, তখন ওইগুলো কিন্তু দেখবেন ওই সময় ভারী হয়ে যায় বা ব্রাউজার লোড নেওয়া সময় করে। এখন এইটা বানানোর উদ্দেশ্য হলো এইটা আপনি যে কোনো লাইট টাইপের আপনার পিসিতেও আপনি এটা ইউজ করতে পারবেন, প্রবলেম হবে না, কারণ যেহেতু এটা HTML এ করা, এটা Next.js এ করা, ওয়েবসাইট Next.js এ করা, বাট ফরম্যাটগুলো HTML এ। ওকে, তাহলে আমরা তো আই ফ্রেম বা এগুলো নিয়ে আসলাম, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা অনেকগুলো এলিমেন্টকে দেখে ফেলছি যেগুলো হচ্ছিল যে আমাদের সচরাচর প্রয়োজন পড়বে, এছাড়া আরো অনেক ধরনের ট্যাগ এখানে আছে। আমি কখনোই বলতেছি না যে আমরা সবগুলা ট্যাগকে কভার আপ করে ফেলছি, ট্যাগের কোনো অভাব নাই, অনেক অনেক ট্যাগ আছে। কিছু কিছু ট্যাগ হইতে পারে আমাদের প্রজেক্ট করার চলাকালীন চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, ওকে। আর সত্যি বলতে HTML এইগুলাতে যত বেশি সময় নষ্ট করবেন তত বেশি আপনাদের জন্য হার্মফুল। এইগুলো খুব সিম্পল জিনিস, এইগুলো একটু যদি বাসায় বসে বসে নিজেরাই W3 স্কুলে একটা একটা করে দেখেন আর একটু একটু করে প্র্যাকটিস করেন, এগুলো হাতে এসে পড়বে। ঠিক আছে, এবার আসেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো CSS, ক্যাসকেডিং স্টাইল শিটস। ঠিক আছে, এস আছে একটা, এটা মাথায় রাখেন। MCQ কোশ্চেন করা হয় অনেক সময়, ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিটস, তো অ্যান্সার হবে ক্যাসকেডিং স্টাইল শিটস। ঠিক আছে, ওকে। তো এবার আমাদের ক্যাসকেডিং স্টাইল শিট বা CSS নিয়ে কাজ করতে হবে। একটা HTML এ CSS কে তিনটা ওয়েতে লিঙ্ক করা যায়। একটাকে বলা হয় ইনলাইন, একটাকে বলা হয় ইন্টারনাল, একটাকে বলা হয় এক্সটার্নাল। ঠিক আছে, তা আমরা প্রথমে শুরু করব এক্সটার্নালটাকে দিয়ে। তা আমি এখানে একটা ফোল্ডার বানালাম লাইক CSS, এবং আমি এখানে একটা ফাইল বানাবো style.css, এবং এই CSS ফাইলটাকে আমাদের এই HTML এর সাথে লিঙ্ক আপ করাইতে হবে। তো লিঙ্ক আপ করানোর জন্য আমি এখানে চলে আসব। ওকে, এবার এখানে আমাকে পাথ দিতে হবে, কি হবে .css/style.css। দেখেন এখানে লিঙ্কটা কি ট্যাগ, একটা সেলফ ক্লোজিং ট্যাগ, দুটো অ্যাট্রিবিউট পেয়েছি,
একটার অ্যাট্রিবিউটের নাম হলো রিলেশন, আরেকটা অ্যাট্রিবিউটের নাম হলো href। href সম্পর্কে আমরা অলরেডি আইডিয়া রাখি যে হাইপার রেফারেন্স। রিলেশনটা হলো ওর সাথে ওর রিলেশনটা কি এটা ডিফাইন করে দিতে হবে। তো ওর সাথে ওর রিলেশনটা কি, স্টাইল শিট, ঠিক আছে, এটা বলে দিতে হয় যা ওর সাথে ওর রিলেশন হচ্ছে স্টাইল শিটের রিলেশন। ওকে ফাইন। এবার আমরা এখানে একটা h1 ট্যাগ নিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। এইবার সিএসএস এ আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে মডিফাই করতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমাদেরকে বুঝতে হবে সেটা হলো সিএসএস সিলেক্টরস। আমরা সিএসএস এ এসটিএমএল কে কিভাবে সিলেক্ট করতে পারি? সরাসরি সিলেক্ট করতে পারি ট্যাগের নামটাকে ধরে। তাহলে আমরা কি বললাম, h1 দিয়ে দিলাম h1। এবার আমি এখানে বললাম কালার, আর আমি বললাম চলে আসছে। ওকে, এইবার আমি এখানে আসলাম। এইখানে আসার পর আমি এখন ইন্টারনাল সিএসএস ইউজ করতে চাই, তাহলে হেডে বলবো কি স্টাইল ট্যাগ। হেডে আমাকে কি নিতে হবে, একটা স্টাইল ট্যাগ নিতে হবে। এইবার এই স্টাইল ট্যাগের ভিতর আমি কি বলবো, আমি h1টাকে ধরবো। সিলেক্টর আমাদের কি h1। এবার এই h1 এর ভিতর আমি বলবো কি কালার ব্লু। চেঞ্জ হয়েছে কিনা এটা বুঝবেন না, দাঁড়ান রিড করে দিই। চেঞ্জ হয়েছে, ওকে। তাহলে আমরা কয়টা সিএসএস ইউজ করলাম, একটা হলো এক্সটার্নাল, একটা হলো ইন্টারনাল। এইবার আমরা ইউজ করব ইনলাইন। এইবার আমরা বললেন পাওয়ার কোনটার সিএসএস এর, ইনলাইন, তারপরে সহজ হিসাব যে এক্সটার্নালের উপরে যদি আমি কোনো একটা সিএসএস ইউজ করি, এর উপরে যদি কোনো ইন্টারনাল সিএসএস থাকে তাহলে ইন্টারনাল প্রায়োরিটি পাবে। ইন্টারনালের উপরে যদি কেউ থাকে ইনলাইন তাহলে ও প্রায়োরিটি পাবে, ঠিক আছে। ওকে, প্রায়োরিটি তো বুঝলাম। এবার এখানে দেখেন প্রায়োরিটি আমরা চাইলে সেটও করতে পারি। একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে বললাম কি ইম্পর্টেন্ট। যখনই আমি এটা ইউজ করব, দুনিয়ার যত সিএসএস থাকুক না কেন, পাওয়ার কার ইম্পর্টেন্ট, ঠিক আছে। যখন ইম্পর্টেন্ট নামে একটা ফ্ল্যাগ ওপেন হয়ে যাবে, অন করব, তখন পাওয়ার থাকবে কার ইম্পর্টেন্ট। ইনলাইন আমরা সচরাচর ইউজই করি না, প্রয়োজন ছাড়া ইউজ করা উচিত না। ইন্টারনাল কোন একটা ছোট প্রজেক্ট লাইক আপনি 1 পেজের প্র্যাকটিস টাইপের কিছু করতেছেন, সেখানে ইউজ করতে পারেন, বাট এটা উচিত না। অলওয়েজ ইউজ করব কি এক্সটার্নাল, তাইলে কোডটা আলাদা আলাদা সেপারেটলি থাকে এবং কোডটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। সুন্দর হতে বেশি ম্যানেজেবল হয়ে যায়, ইজিলি ম্যানেজ করা যায়। ওকে, এবার আমি এখানে যদি আরো 10টা h1 নিই, সেম পাবে, কারণ আমি ধরছি কাকে h1 কে, ঠিক আছে। এই কারণে আমি এখানে যতই h1 নেই না কেন, সকল h1 কি করবে, বাই ডিফল্ট পেয়ে যাবে। তো এবার আমি যদি এখানে কিছু চেঞ্জেস নিয়ে আসতে চাই, লাইক আমি এখানে যদি বলি ক্লাস, আমি কি বললাম ক্লাস, ক্লাস বলে আমি বললাম, আচ্ছা আগে আইডি দেখাই তাহলে বুঝবেন। বললাম কি আইডি বললাম আমি লাইক এবিসি। এবার সবাই পাচ্ছে, কিন্তু আমি এখানে এসে এবিসি কে দিতে চাই, শুধুমাত্র এবিসি পাবে। তাহলে আমি এখানে বলবো কি হ্যাশ। আইডি ধরার জন্য কি বলতে হয়, হ্যাশ। ওকে, এবার আমরা এখানে বলে দিব কি আমাদের এ বি সি। চেঞ্জ হয়েছে। আচ্ছা, আইডি তো অলওয়েজ ইউনিক হয়, আমি যদি এখানে আইডি দিই, ওই যে এসটিএমএল বলছিলাম না যে কোন এরর দিবে না জীবনে, ঠিক আছে, নো এরর্স। কিন্তু এটা ধরা কি ঠিক হয়েছে, ঠিক হয় না। ওকে, এখানে আমরা আইডির বাদ দিয়ে কি ধরতে পারি, ক্লাস। এবং আমি কয়েকটা ক্লাস নিলাম এবং সকল ক্লাসই কিন্তু ফাঁকা আছে। আমি যদি ক্লাস ধরে দিতে চাই, আমি বললাম কি ডট, ক্লাস ধরার জন্য কি করতে হয়, ডট XYZ, এবং আমি এখানে বললাম কালার ইয়েলো।
করছে কোথাও না, ঠিক আছে। ওকে, আমি আমার থিমটা কেন ইউজ করি এটা একটা রিজন বলি। দেখেন এইখানে আইডির কালার আর ক্লাসের কালার আলাদা হয়েছে না, এটা আমার কোডিং করার টাইমে বুঝতে সুবিধা হয় যে আসলে কোনটা আইডি কোনটা ক্লাস। কারণ ওই টাইমে যখন অনেক লাইনের কোড থাকে তখন আসলে যে হ্যাশ দেখা দেখে চেনাটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন কালার কম্বিনেশনগুলো খুব ইজিলি ক্যাচ করে যে আসলে এটা একটা চেঞ্জেস আসছে। এবার আমরা এখানে কি করলাম, হ্যালো, এবং আমরা এখানে হ্যালো ওয়ার্ডগুলোকে দুই ধরনের কালার করে দিলাম। ক্লাস কখন ইউজ করব, যখন মাল্টিপল টেক্সটকে আমি সিমিলার টাইপেরই কোনো কিছু দিতে যাচ্ছি তখন ইউজ করব কি ক্লাস, আর নর্মাল আমরা ইউজ করব কি আইডি। আপনাদের কাজ থাকবে এইটাকে পড়া, বুঝতে পারছেন? দ্য আলটিমেট সিএসএস সিলেক্টরস চিটশিট। এইখানে যত ধরনের সিএসএস সিলেক্টর হইতে পারে সবগুলা নিয়ে আলোচনা করা আছে। বেসিক সিলেক্টরস, এলিমেন্ট ধরে আমরা করছি অলরেডি, ক্লাস ধরে করছি, আইডি ধরে করছি, আরেকটা কি আছে এখানে স্টার। স্টারটা কি করে দেখেন, এখানে কিছু ফাঁকা ফাঁকা জায়গা পাচ্ছে না, এগুলো কার থেকে পায়, ব্রাউজার থেকে পায়। তা আমি যদি সবার জন্য এই জিনিসটাকে অফ করতে চাই তা আমি ইউজ করবো কি স্টার, যে অল, স্টার মিনস অল। অলকে আমি বলবো মার্জিন 0, আমরা একটু পর মার্জিন নিয়ে আলোচনা করব, প্যাডিং 0, চলে গেছে। এইটাই এখানে বলা হয়েছে। এখন সত্যি বলতে গেলে ধৈরা ধৈরা যদি আমি এটা পড়ানো শুরু করি তাহলে এটা একটা টাইম ওয়েস্ট, ঠিক আছে। রিসোর্স আমারই লেখা, ঠিক আছে, আপনারা জাস্ট এখানে যে এটাকে রিড করবেন। ক্লিয়ার? লিঙ্কটা দেওয়ার জন্য লাস্টে আমার মনে করেন আমরা তো ওই যে ইটা লগ ইন করবো, আপনাদের আমি ক্লাস ফিক্স করে দিচ্ছি এক জায়গায়, কারণ ঘুরতে আমার ভালো লাগে না, এক জায়গায় থাকবেন ওটা বেটার। ওইখানে ব্রাউজারের মেলটা সেভ করে দেবেন, নাহলে আমার যে আবার এখানে আমার ব্রাউজার লগ ইন করতে হবে আজকে, মানে এখানে লগ ইন করা না, লগ ইন করা আছে হলো লাস্ট আমরা ক্লাস করছি জানি কোথায় 3.7 ওইখানে লগ ইন করা। তো এখানে আবার লগ ইন করা, তো ওইটা একটা মানে প্যারা নিজের কাছে লাগে। আমি বলছি যে ক্লাস ফিক্স করে দিতে। আর ক্রিয়েটিভ ঘুরতে মন চাইলে একটু 1 ঘন্টা আগে এমনি ঘুরেন, ঠিক আছে, মানে ক্লাসের বাহানায় ঘুরেন না যে এই ক্যাম্পাসে ক্যাম্পাস, তাহলে প্রবলেম হয়, ঠিক আছে। বারবার ফোল্ডার ক্রিয়েট করতে হয়, বারবার ফাইল সেট আপ করতে হয়, বারবার সব জায়গায় লগ ইন করতে হয়। তা আমি লিঙ্কগুলো আপনাদেরকে আমি ড্রাইভ যখন ওপেন করবো আমাকে একটু জাস্ট মনে করেন আমি একটা ডক্স মেনটেন করবো না, সেই ডক্সের ভিতরে সকল লিঙ্ক আমরা অ্যাড করে দিব, তাহলে আপনারা ওইখান থেকে লিঙ্কগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, ইউনিভার্সাল মানে স্টার, এটাকে অল সিলেক্টস অল এলিমেন্টস বলা হয়। এখানে দেখেন উদাহরণস্বরূপ বলা আছে যে গ্রুপস মাল্টিপল, এবং এখানে দেখেন আপনাকে উদাহরণ দিয়ে দিচ্ছে কি টাইপের। তা আপনি জাস্ট HTML একটু নিয়ে নিয়ে প্র্যাকটিস করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এবং অনেকগুলো আছে যেগুলো আমরা করতে করতে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। বাট সবগুলো ধরে ধরে পড়াতে গেলে কি হবে, জাস্ট টাইম ওয়েস্ট হয়ে যাবে, কারণ এখানে দেখেন কতগুলো আছে। ও dev.to হয়েছিল যে আর্টিকেলের ওয়েবসাইট, আপনারা এই সব ওয়েবসাইটগুলোকে ফলো করবেন, ঠিক আছে। এইখানে বিভিন্ন টাইপের আর্টিকেল পাবলিশ করা হয়। এখন হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাবে যে আসলে কি নিয়ে কথা বলতেছে পুরো দুনিয়া, ঠিক আছে, কিন্তু একটা টাইমে আসার পর আপনি এটা বুঝতে পারবেন যে আসলে ওরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছে। এখানে অনেক ডিসকাশন প্যানেল থাকে যে আসলে বর্তমানে কি নিয়ে ডিসকাশন চলতেছে, CSS প্লাস নিয়ে ডিসকাশন চলতেছে, ঠিক আছে। তো আপনারা যখন একটু লেভেল আপ হবেন তখন এরকম আর্টিকেল পড়তে হবে বিভিন্ন টাইপের জন্য, তখন আপনারা এখানে এসে যেমন এই যে লিড কোড প্রবলেমস আর জাস্ট লাইফ লেসনস ইন, তো আপনারা এখানে ইউজ করেন। এই যে এখানে ওরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে যে আসলে কিভাবে কি করলে বেটার হয়। হ্যাঁ, কেন পারবেন না, হ্যাঁ অবশ্যই, তা আমি করতে পারলে আপনি করতে পারবেন, হ্যাঁ সব কিছু করতে পারবেন। এই যে প্রোডাক্টিভ ম্যাটার্স KPI কিভাবে মেজার করতে পারেন আপনি রিমোট ওয়ার্ক সাকসেসে, তো এখানে বিভিন্ন টাইপের আর্টিকেল হয় যে রিমোট ওয়ার্কে আপনি আসলে KPI কিভাবে ম্যানেজ করতে পারেন। তো এটা নিয়ে একজন লিখছে যে আসলে কি কি ফরম্যাট করলে এটা বেটার হবে এবং কিভাবে কিভাবে করলে আপনি আসলে কোলাবোরেশনগুলো ফ্লুয়েন্সি করতে পারবেন, এই বিষয়গুলো এখানে আলোচনা হয়, ঠিক আছে। বিভিন্ন টাইপের মানুষরা এখানে আলোচনা করে।
এবং আপনার বিভিন্ন মানুষকে ফলো করতে পারবেন, লাইক আপনি এখানে যদি যান, ঠিক আছে, ও সম্পর্কে আপনি দেখতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন বিষয়, এবং আপনি চাইলে এখানে ফলো করতে পারবেন তাকে। ও যেমন ইন্ডিয়া থেকে, ও ঠিক আছে, ওর কি কি ব্যাচ আছে না আছে, লাইক আপনি যদি আপনি যদি আমারটা আসেন, এই যে ব্যাচেস দেখতে পারবেন, ঠিক আছে, আপনি এখান থেকে ফলো এগুলো সবকিছু করতে পারবেন। এগুলা করা উচিত। কেন করা উচিত? কারণ আমার এখানে ফলোয়ার আছে, আমি আজকে দেখছিলাম প্রায় 1800 প্লাস, ঠিক আছে। তো এগুলা কেন করবেন? রিমোট জব করতে চান না বাইরের দেশে, এগুলো হচ্ছে ফুটপ্রিন্ট। ইজিলি লিঙ্কডিন এ এখানে লেখেন, এখান থেকে লিঙ্কডিন এ কি করেন, শেয়ার করেন। রিমোট জব যখন করতে যাবেন, মানুষ তো লিঙ্কডিন দিয়ে রিমোট জব নেয় ম্যাক্সিমাম টাইমে, তখন ওই লিঙ্কডিন এ ভিজিট করলেও দেখবেন যে আপনার অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে। তো ওই জিনিসটা প্রয়োজন। আমি লিঙ্ক দিয়ে দিব না, যখন আমাদের ক্লাস শেষ হবে আমি লিঙ্ক দিয়ে দিব না। এবার আসেন, আমরা সিলেক্টরস নিয়ে তো বললামই যে ওইখান থেকে আমরা কিছু কিছু পড়ে নিব, যেগুলো বুঝবেন না, ঠিক আছে, ওইগুলো নেক্সট ক্লাসে নোট করে নিয়ে আসবেন, যে স্যার আমি এই সিলেক্টরসগুলো বুঝতেছি না, ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তাইলে আমাদের জন্য কি হবে, ক্লাসটা ভালো হবে, এঙ্গেজমেন্ট হবে, ঠিক আছে। কারণ সব যদি আমি পড়াই আর আপনি যদি শুনে যান, তাহলে তো লাভ নেই। আপনি পড়ে আসেন, প্রবলেম যে তুই ফেস করেন সেগুলো নোটেট করে নিয়ে আসেন, যে স্যার এগুলো এগুলো করছিলাম কিন্তু প্রবলেম পাচ্ছি, ওগুলো আমরা ডিসকাশন করে নেব। কোনটা? হ্যাঁ, ফিডব্যাক তো অবশ্যই দিবেন, আর এইখানেও ফিডব্যাক দিতে পারেন যে আরো এইভাবে লিখলে ভালো হইতো, বা কোনো প্রবলেম থাকলে ভালো হইতো, ঠিক আছে, সেগুলো অ্যাড করতে পারেন। আমি একবার নেক্সট একটা লিখছিলাম, পরে দিয়ে ওটা খুব আগের কোড দিয়ে দিছি, পরে আবার ওটা আপডেট করছে। আর যদি কোনো কিছু যদি চান যে আর্টিকেল সেভ করে রাখতে, আপনারা তো আমি লিঙ্ক প্রোভাইড করতেছি, বাই চান্স আপনার হয়তো আদার্স পিপলের আর্টিকেল পেয়ে গেছেন, তাহলে অ্যাকাউন্ট খুলে নিলে এখানে আপনারা সেভ করতে পারবেন, ঠিক আছে, যদি চান যে আগের থেকে সেভ করে রাখবেন সেটা। ম্যাক্সিমাম ডেভেলপার্স, ম্যাক্সিমাম হচ্ছে আইটি ফিল্ডের লোক, ডেভেলপার, সিটিও, সিইও, বিভিন্ন টাইপের নিয়ে আলোচনা হইতেছে। অনেকে আলোচনা করতেছে রিমোট জব কিভাবে পাওয়া যেতে পারে, 2025 সালের রোডম্যাপ কি হইতে পারে, নতুন কি আসছে মার্কেটে, কি শেখা উচিত, নেক্সট কি কি প্রবলেম আছে, ঠিক আছে। এবং আপনারা নিজের আর্টিকেল লিখতে পারেন বিভিন্ন টাইপের জিনিসপত্র নিয়ে, সমস্যা তো নেই। ওকে, তো আমরা তো এখানে নিয়ে আসলাম সিলেক্টরস গুলাকে নিয়ে আমরা কাজ করতেছিলাম, যে আমরা চাইলে আইডি, ক্লাস এবং আমরা কি করতে পারি, ট্যাগ ধরে সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, এইখানে পাওয়ার কার বেশি? লাইক আমি যদি এইখানে ওকে আইডি দিয়ে দেই, পাওয়ার ইজ অলওয়েজ আইডির, ঠিক আছে। সবচেয়ে কম পাওয়ার কার জানেন? ট্যাগের। তারপরে পাওয়ার হচ্ছে ক্লাস, তারপরে পাওয়ার হচ্ছে আইডি, মানে সবচেয়ে বেশি পাওয়ার কার? আইডি। আপনি যদি সবগুলোকে ধরে কাউকে আইডি ক্লিক করে দেন, তাহলে আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলেন এইগুলাকে একটু বাদ দেই, বাদ দিয়ে আমরা আরো কিছু বিষয় নিয়ে ডিসকাশন করি। আমরা একটা ডিভ নিলাম, এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস নিলাম, এবং আমি বললাম যে ক্লাসের নাম দিলাম এবিসি, এটাকে আমি বললাম XY Z, এবং আমি এটাকে দিলাম AA, ঠিক আছে, জাস্ট ধরে নিলাম তিনটা। এবার আমি এখানে বললাম যে এবিসি তোমার, আমি এই যে ডিফটা যে ধরলাম, এই ডিফটা কি একটা ব্লক এলিমেন্ট না? ডিফ কিন্তু একটা কি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্টের উইথ 100% থাকে, বাট হাইট 0 থাকে। উইথ কি থাকে? 100% থাকে, বাট হাইট কি থাকে? 0 থাকে। তো আমরা এখানে দেখেন কিছু শো করতে পারতেছি না, কারণ কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট যেহেতু নাই, কোনো হাইটও নাই। এবার আমরা হাইট দিব, তা আমরা প্রথমে একটা উইথ দিই। আচ্ছা, উইথ দেওয়ার আগে আমরা হাইট দিই। চলো, হাইট বললাম যে 100 পিক্সেল। 100 পিক্সেল কি করবা? হাইট নিবা। ওকে, এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ঠিক আছে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, লাইক আমরা বললাম অ্যাকোয়া, পাইছে। সিমিলার ভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করি, এখানে নিয়ে আসবো কাকে এখন? XYZ, এবং ওকে বললাম যে তোমারও হাইটও সেম, বাট তোমার কি রেড। এবং আমরা চাইলে জার্মানের পতাকা বানা ফেলতে পারতাম, মাঝখান দিয়ে ইয়েলো রেড উঠে দিই, এবং এটাকে বলবো কি, এখানে কালো করলে মনে যাবে না,
ঠিক আছে, সিম্পল। ওকে, জার্মানের একটা ফ্যান আছে না দিদি? তাই, ঠিক আছে, তাইলে আর্জেন্টিনা ব্রাজিল এটা হইলে ঠিক থাকতো, ঠিক আছে নর্মালি। ওকে, তো এইখানে আমাদের তিনটা লেআউট চলে আসছে। এবার এই তিনটা লেআউটে আমরা প্রথমেই একটা কনসেপ্টকে বোঝার ট্রাই করব, সেটা হলো এই তিনটা লেআউটই কি ব্লকে আছে না? ওকে, আমরা এই তিনটা লেআউটের যে ব্লক যে নেচারটা সেটাকে মডিফাই করতে পারি একটা প্রপার্টির মাধ্যমে, যার নাম হলো ডিসপ্লে। ঠিক আছে, আমি ওর ডিসপ্লে বললাম ব্লক। বাই ডিফল্ট কি ছিল? ব্লক না, বাই ডিফল্ট ব্লকই ছিল, আমরা এখনো বললাম কি ব্লক। ওকে, ব্লক আছে, কোনো চেঞ্জেস হয়েছে? চেঞ্জেস হয় নাই। ওকে, এইটার ডিসপ্লেকে আমরা বললাম ইনলাইন ব্লক। গায়েব, কই চলে গেছে? হারাই গেছে। ওকে, হারাক সমস্যা নাই, হারাইলে কি হবে? আর এইটার ডিসপ্লেকে বললাম ইনলাইন, ও হারা যাবে, সব হারাই গেছে, জাদু। ঠিক আছে, এটা একটু আগে মন্ত্র পড়া বললে তাহলে ভালো হতো। ঠিক আছে, না অফ করে দেবো। আরে গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, আচ্ছা একটু গরম হন, পরে দেখা গেল অজ্ঞান হয়ে শুরু করছে, হাইপোথার্মিয়া হয়ে গেছে। অবশ্যই সমস্যা না, ল্যাবের সামনে আছে। ঠিক আছে, ওকে। আগে আমরা যেটা হয়তো ওই যে ল্যাব 8 না, তো আমাদের তো ল্যাব 8 নামে একটা আছে যেটা আমাদের ক্লাস থাকে, তো অনেক সময় বলে যে স্যার কই ক্লাস হচ্ছে? ল্যাব 8। ঠিক আছে, ল্যাব 8 কই ক্লাস হচ্ছে? ঠিক আছে, তো চলেন কেন চলে গেল এবং সবগুলোকে আমরা নিয়ে আসি, চলেন, কষ্ট পাওয়ার কিছু নাই, সবাই আসবে। এরা বললাম না, তিনটা তো 3 ধরন ম্যাম, কখনোই একসাথে ইউজ হবে না। কেন চলে গেছে সেটা রিজন বলি। ব্লকের বাই ডিফল্ট যেহেতু ব্লক উইথ কত থাকে? 100%। ইনলাইন ব্লকের কোনো উইথ নাই, ইনলাইনেরও কোনো উইথ নাই, হারায় গেছে এই কারণে। হাইট দিয়ে রাখছেন, উইথ তো নাই। এইবার আমরা একটা কন্টেন্ট দিছি না, এবার ওরা আসবে, দেখেন ফেরত আসছে, দেখছেন? এবং এই ফেরত আসার মধ্যে একটা মজা করছে, রেডটা আর ইয়েলোটা দেখেন তো, দুইটা পাশাপাশি আসবে, কারণ ব্লক আর নাই, দুইটাই ইনলাইন হয়ে গেছে। ইনলাইন মানেই পাশাপাশি আসবে, একটু শিওর। ঠিক আছে, এবার এখানে একটা ডিফারেন্স কি হয়েছে? হাইট, উইথ না, হাইট 100%, উইথ হাইট 100%, উইথ মানে হচ্ছে পাশাপাশি। হাইট তো আমরা দিছি 100 পিক্সেল। হ্যাঁ, না, প্রথম বুঝেন, যখন আমরা কোনো একটা ডিভকে, একটা ডিভের বা একটা ব্লক এলিমেন্ট, যে এলিমেন্টগুলো ব্লক, তাদের বাই ডিফল্ট ব্রাউজার কি দেয়? উইথ দেয়। উইথ কি? 100%, কিন্তু কোনো হাইট দেয় না। আমরা এই কারণে হাইট কি করছি? নিচে থেকে ডিক্লেয়ার করছি। যখনই আমি এটা ডিসপ্লেটাকে ইনলাইন ব্লক করে ফেলছি, ওর কি কোনো উইথ ছিল না? ভিতরে কি কোনো কন্টেন্ট ছিল না? ও হারায় গেছে, ফাঁকা হয়ে গেছে। কিন্তু এখন আমরা যখন কন্টেন্ট দিলাম, তো কন্টেন্টের তো একটা উইথ আছে, এই 1 একটা 2 এর তো একটা উইথ আছে, 4 পিক্সেল হলেও তো একটা উইথ আছে, সেই উইথটা কিন্তু এখন পাচ্ছে। কিন্তু ডিফারেন্সটা হইলো, দেখেন ওকেও 100 পিক্সেল বলা আছে, ওকেও 100 পিক্সেল বলা আছে, বাট ও 100 পিক্সেল পাচ্ছে, বাট ও পাচ্ছে না। এখানে ডিফারেন্সটা হইলো, ইনলাইন ব্লককে আপনি উইথ হাইট ডিক্লেয়ার করতে পারবেন, বাট ইনলাইনকে কখনোই উইথ হাইট ডিক্লেয়ার করা যাবে না। তার মানে কোন একটা এ ট্যাগ যদি আমি নেই এবং এটার উইথ যদি আমি 100% করি, পাবে না, কারণ এ ট্যাগ কি? ইনলাইন ট্যাগ। যদি হাইট 100% করি, পাবে না, কারণ এ কি? ইনলাইন ট্যাগ। জাস্ট মাথায় নেন, ইনলাইন ট্যাগকে কখনো উইথ হাইট দেওয়া যাবে না। ঠিক আছে, এবার আমরা চাইলে এটার উইথ বাড়ি ধরবো। যখন দেখেন উইথ বললাম 100 পিক্সেল, বাড়ছে উইথ রেডের, এই উইথ এর দেন, কোনো কাজ হবে না। ইনলাইন ব্লক আর ইনলাইনের ডিফারেন্স কি? সহজ হিসাব। আরো একটা কাজ ইনলাইনে করে না, একটু পরে আমি দেখে ফেলবো আমরা। ওকে,
যারে মন চায় যে কোনো ট্যাগরে যদি আপনি আমি এই ট্যাগরে ব্লক ট্যাগ বানাতে পারবো, কোনো সমস্যা নেই। সিএসএস এর কিন্তু এই পাওয়ার আছে। আমি একটা এই ট্যাগ ধরলাম, এই ট্যাগ বাইরে ফেল কি ইনলাইন, আমার ওটা ব্লক দরকার। কাকে ইমেজকে হাইট উইথ দিতে পারি, ইমেজকে হাইট উইথ দিতে পারি। ইমেজ হচ্ছে এমন একটা প্রপার্টি যার ইন্ডিভিজুয়াল হাইট উইথ ডিফাইন করা পসিবল, ঠিক আছে। ইমেজ আলাদা জিনিস, ইমেজ ট্যাগটা একটু ব্যতিক্রম ট্যাগ, কারণ ইমেজকে আমরা হাইট উইথ দিতে পারি, কারণ ওইটা কিন্তু ট্যাগের হাইট উইথ পাচ্ছে না, পাচ্ছে কিসের, ইমেজের। আগে এই কনসেপ্টটা বুঝেন, ট্যাগ কি পাচ্ছে, পাচ্ছে না, পাচ্ছে কি ইমেজ পাচ্ছে, ঠিক আছে। আর এখন যখন আমি হাইট উইথ দিচ্ছি কাকে দিচ্ছি, ট্যাগটাকে দিচ্ছি। ইমেজকে দেওয়া মানে কিন্তু ইমেজ ট্যাগ পাওয়া না, পাওয়া কে, ওই ইমেজটা। তো ইমেজের তো হাইট উইথ হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এখানে রেড এবং এটা শো করতেছে। দেখুন তো একটা গ্যাপ দরকার না উপরে, এখন উপরে গ্যাপ দেওয়ার জন্য দুইটা এলিমেন্টের মাঝখানে যদি আপনি গ্যাপ ইউজ করতে চান তাহলে যে প্রপার্টি ইউজ করবেন সেটার নাম হলো মার্জিন, ঠিক আছে। দুইটা এলিমেন্টের ভিতরে আমরা কি দিতে চাই, একটা গ্যাপ দিতে চাই। তো দুইটা এলিমেন্টের ভিতরে যদি আমরা গ্যাপ দিতে চাই তাহলে আমরা এইখানে এসে কি করব, আমরা বললাম যে ভাই মার্জিন, আমি আপাতত টপ বলি, ঠিক আছে, সরাসরি এলিমেন্টটাকে ধরি টপ। তুমি কি করবা, টপ থেকে 50 পিক্সেল পাবা, পাইছে। এখানে একটা মজার গ্লিচ হয়েছে যেটা আপনারা জানেন না, এখানে একটা গ্লিচ ঘটছে। কি টাইপের গ্লিচ ঘটছে সেটা একটু বলি। দুইটা নিচে নামছে না, একে আমি বলছিলাম, যেহেতু দুজন একসাথে আছে, এটা হচ্ছে এস্টিমেল একটা গ্লিচ। যদি কোনো একটা ইনলাইন ব্লক এলিমেন্ট এবং একটা ইনলাইন এলিমেন্ট একসাথে থাকে এবং আপনি যদি ব্লক এলিমেন্টটাকে মার্জিন দেন তাহলে ওর সাথে যে আছে ও কি করবে, নিচে নেমে যাবে, ঠিক আছে। মানে হওয়ার উচিত ছিল রেড নিচে নামছে, ইয়েলো উপরে আছে, বাট এটা হবে না। কেন হবে না, এটার রিজন হইলো এই জায়গার ভিতরে ওর পাওয়ার সবচেয়ে বেশি, ওর একটা ব্লক ট্যাগের পাওয়ার আছে। তো ও যখন নিচে নামবে ওর সাথে করে ওরও নিচে নামাবে, ঠিক আছে, বাঙালি আর কি, ঠিক আছে। ওকে, ভালো ডিপেন্ড হয়েছে। আচ্ছা, তা আমরা এখানে একটা ছোট্ট কাজ করি। আমরা একটা কাজ করার জন্য আমরা একটা কাজ করব, এটাকে একটু অফ করলাম, আমরা কমেন্ট করলাম, ঠিক আছে। কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমি কি করলাম, কমেন্ট করলাম। কমেন্ট করার জন্য যে অ্যাট্রিবিউট যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হলো স্ল্যাশ স্টার, তারপরে স্টার স্ল্যাশ, আলাদা আলাদা। এস্টিমেটরটা হচ্ছে এটা, এস্টিমেটর হলো যে আপনার লেস দেন, তারপর এক্সক্লেমেটরি, তারপর হাইফেন হাইফেন, তারপর আবার হাইফেন হাইফেন, তারপর আবার গ্রেটার দেন সাইন। আর সিএসএস এরটা আলাদা, জাভাস্ক্রিপ্টটা আবার আলাদা, এটা সব জায়গাটাই আলাদা। ওকে, এইবার দেখেন আমি টুটাকে একটু অফ করে দেই। টুটাকে অফ করার জন্য আমি এক কাজ করি, এটারই অফ করি। দেখেন তো ও আছে না, গায়ের সাথে গা লেগে আছে না। এবার আমাকে মার্জিন দিতে চাই, চলেন। এটা থেকে ইনলাইন ট্যাগ, মার্জিন দেন, বললাম কত, 50 পিক্সেল। নামবে না। ইনলাইন ট্যাগের উইথ দেওয়া যায় না, হাইট দেওয়া যায় না, মার্জিন দেওয়া যায় না ওয়াই অক্ষ বরাবর। ইনলাইন ট্যাগের উইথ দেওয়া যাবে না, হাইট দেওয়া যাবে না, মার্জিন দেওয়া যাবে না ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দেওয়া যাবে। আবার এটা খাতায় লিখেন না যে মার্জিনে দেওয়া যাবে না, ঠিক আছে। মার্জিন দেওয়া যাবে না কিসে অক্ষ, ওয়াই অক্ষ। ভার্টিক্যালি কোনো টপ বটমে কোনো মার্জিন হবে না। ইনলাইন ট্যাগকে উইথ দেওয়া যাবে না, হাইট দেওয়া যাবে না, মার্জিন দেওয়া যাবে না ওয়াই অক্ষ বরাবর, মানে টপ এবং বটমে, ডান সাইডে বাম সাইডে দেওয়া যাবে। এই তিনটে দেওয়া যাবে না, আর কিছু নাই আপাতত, আমি পাই নাই, খুঁজে পাইলে আবার পরে আপডেট হবে। ওকে, তাহলে এবার আমরা এইটুকু কি কনসেপ্ট ক্লিয়ার যে আসলে এইগুলা কিভাবে কাজ করতেছে। ওকে, তাহলে ইনলাইন, ইনলাইন ব্লক এবং কি ব্লক, তিনটা এলিমেন্ট। এই তিনটা ডিসপ্লে প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে সেটা হচ্ছে করতে পারেন নাম, জাদু, ঠিক আছে। আরো আছে, সেগুলো আস্তে আস্তে চলে আসবে। ফ্লেক্স আছে, গ্রিড আছে, সেগুলো পরে আসবে। ওকে, এবার চলেন এগুলোর ফাড়া দিই, দরকার নেই এগুলো। গরম লাগে, 25 আছে, এখন আবার একটু ঠান্ডা রুম দিয়েছে না, আবার একটু সমস্যা। এর নেক্সট ক্লাস থেকে আপনি কর্নারে যাবেন, একবারে যে কর্নারে পারেন।
আর এইগুলো তো নতুন এক্সটেন্ডেড রুম, এগুলোর এসির পাওয়ার সবচেয়ে বেশি, কারণ এগুলো নতুন লাগানো হয়েছে, এগুলো লাগানো হয়েছে প্রায় 1 বছর হয়েছে মাত্র। বাকি অন্য অন্য ক্লাসে গেলে দেখবেন একটু গরম লাগবে, কারণ ওইখানের এসিগুলো তো অনেক। হ্যাঁ, রুম, এই রুমটারে ফিক্স করা যায় না। কেন ফিক্স করা যায় না? কারণ এইটা কিন্তু একটা অডিটোরিয়াম রুম। আপনারা যে পার্টিশন দেখতেছেন না, এই পার্টিশনগুলো ওপেন করে দিলে এর উপর অডিটোরিয়াম হয়ে যায়। মানে এখানে তো 3টা রুম কানেক্টেড, তো এই পার্টিশন দিয়ে দিয়ে একটা একটা করে ক্লাসরুম হয়, যখন কোনো প্রোগ্রাম হয় এটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, এটা কেন প্রোগ্রাম যখন আলাদা হবে তখন আমরা একটা প্রজেক্ট করতেছি, আর তখন প্রোগ্রাম হয়েছে, এই প্রজেক্ট কই যাবো আমি? ঠিক আছে, তো এই কারণে এই রুমগুলোরও কেউ ফিক্স করতে চায় না, কারণ এগুলোর প্রোগ্রাম যে কোনো টাইম হইতে পারে। আর তখন আমরা হুট করে দেখলাম যে পার্টিশন ওপেন, তখন তো রুম পাবো না। ওকে, তাহলে আমাদের এইখানে আমরা একটা ব্ল্যাক কালারের ডিপ দেখতে পাচ্ছি, আমরা জাস্ট একটা ডিপকে রাখছি। এটার ভিতরে আমরা একটা 1 লিখছিলাম না, ওর কি দেখা যায়? কারণ ওর কালার কি ব্ল্যাক, তাহলে ওর কালার একটু চেঞ্জ করে ফেলি। বললাম ওর কালার হয়ে যাবা হোয়াইট। আসছে, ওর ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারেন চাইলে, বড় হয়েছে একটু, আরো যদি বড় করতে চান, বেশি বড় হয়ে গেছে, ওই তো যত হালা করেন বড় হবে। ঠিক আছে, এইবার মার্জিনের একটা প্রপার্টি আমরা দেখছি না, যে মার্জিন কি করে? মার্জিন স্বাভাবিকভাবে 4 দিকে জায়গা দেয়। ঠিক আছে, 4 দিক থেকে কি করতে পারি? আমরা স্পেস ক্রিয়েট করতে পারি যদি আমরা এলিমেন্টটাকে একটু চাপাইতে চাই। লাইক আমি এখানে আগে স্টার করে দিই, স্টার করে আমি কি করব, মার্জিন 0, প্যাডিং 0 হয়ে গেছে। এইবার আমি এটাকে একটু চাপাইতে চাচ্ছি 4 দিক থেকে, তাহলে আমি এটাকে বলতে পারি যে ভাই তুমি কি করো, মার্জিন নাও। আমি যদি মার্জিন দেই 50 পিক্সেল, 4 দিক থেকে 50 পিক্সেল চাপছে, নিচের থেকেও পাইছে। ঠিক আছে, ধরে নেন আপাতত নিচে থেকে পাইছে, কারণ ইন্সপেক্ট করে দেখতে পারবেন চাইলে, নিচের থেকেও পাবে। ওকে, এইবার আমরা যেটা চাচ্ছি, আমরা যদি এই যে মার্জিন প্রপার্টিটা দেখতেছেন, এইখানে মূলত 4টা ভ্যালু দেওয়া যায়। কয়টা ভ্যালু দেওয়া যায়? 4টা। তা আমি যদি আরো বলি যে 20 পিক্সেল, দেখেন চেঞ্জেসটা কি হয়েছে, সাইড থেকে কমে গেছে না? যদি আপনি শুধুমাত্র একটা ভ্যালু দেন 50 পিক্সেল, তাহলে সেটা 4 দিক থেকে পাবে। যদি 2টা ভ্যালু দেন, তাহলে ফার্স্টেরটা টপ বটমে পাবে, সেকেন্ডটা লেফট রাইটে পাবে। ক্লিয়ার? ওকে, এবার এখানে যদি আমি কি বলে 150 পিক্সেল দিই, নিচে পাইছে। আমরা আগে কিছু পিক্সেল দিই, এইবার এই 4টা ভ্যালু দেখেন, আপনি অলওয়েজ মার্জিনে হয় একটা ভ্যালু দিবেন, নয় 2টা দিবেন, নয় 4টা দিবেন, কখনো 3টা দিবেন না। হয় একটা দিবেন, নয় 2টা দিবেন, নয় 4টা দিবেন, 3টা দিবেন না, 3টা কনফিউশন। ঠিক আছে, এইবার এই 4টা ভ্যালুরে মনে রাখার একটা ওয়ে আছে। কই আছে? উপরে, ফার্স্ট ভ্যালু টপ। 3 কই? রাইট সাইড। ঠিক আছে, আপনাদের দিক দিয়ে দেখেন, মানে শর্মারি দেখেন, তাহলে হচ্ছে রাইট সাইড। সেকেন্ড ভ্যালু কোথায়? রাইটে। 6 কই? থার্ড ভ্যালু কোথায়? বটমে। 9 কই? লেফটে। 4 ভ্যালু কোথায়? লেফটে। ক্লকওয়াইজ। হ্যাঁ, টপ, রাইট, লেফট, সরি বটম, লেফট। ঠিক আছে, জাস্ট মনে রাখার ওয়ে কি? ক্লকওয়াইজ যাবে। এটা একটু আমি কমায় দিই, আমরা সব জায়গা থেকে 50 রাখি। এবার আসেন, মার্জিন কি করে সব সময় বাইরের দিক থেকে জায়গা নেয়? মার্জিন সব সময় কি করে? বাইরের দিক থেকে জায়গা নেয়। ঠিক আছে, এইবার এই যে 1 আছে, এটার ভিতরে আমি একটা জায়গা চাচ্ছি। ঠিক আছে, 1 এর ভিতরে ভিতরে কোন একটা জায়গা চাচ্ছি।
ভিতরে আগে চাইলে আপনারা যেটা করবেন সেটা হলো প্যাডিং, লাইক এ বেলুন। বেলুনে আমরা যেরকম হাওয়া দিই ভিতর থেকে ফুলে ফেলি, প্যাডিংও কি করবে, ভিতর থেকে ফুলাবে। প্যাডিং এবং মার্জিন সেম ক্যাটাগরিতে কাজ করে, ওই যে ক্লকওয়াইজ। দেওয়া যায়, মার্জিন ডিক্লেয়ার করা যায়, খালি টপ বটমে করা যায় না, লেফট রাইটে করা যাবে। না না না, প্যাডিং স্টেপ কোনো কিছু করতে হবে না। ওকে, কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? হ্যাঁ, পর্যন্ত না। কনফিউশন না থাকার দুইটা কারণ হতে পারে, একটা হলো স্যার সব বুঝছি, আর একটা হলো স্যার কিছুই বুঝি নাই। দেখলে তো সব জিনিস শেখার মনে হয়। আজকে ওই যে বিভিন্ন রিলসে না বাঞ্জি জাম্পিং করে, তখন দেখলে মনে হয় আরে আমিও করতে পারবো, কি এমন আছে দেখতে লাভ দিতে, যা দাঁড়ান হাত পা কাপা কাপি সব শুরু হবে। এটাই রিয়েল লাইফ স্যার, দেখতে দূর থেকে দেখতে সব সুন্দর, কিন্তু যদি না করেন তাহলে ভুলে যাবেন। আমার দিয়া করার কোনো লাভ নাই, আমি অলরেডি জানি, ঠিক আছে? তা আমি সারাদিন বসে করলে কোনো লাভ হবে না। টাইটেলের সাথে আইকন থাকে বলে? ও ওইখানে 5 আইকন থাকে। আরে 5 আইকন থাকবেন, 5 আইকন তো কোনো ব্যাপারই নেই। 5 আইকন এই যে, হ্যাঁ এরা ওই যে সিএসএস এ আরো যখন যাবো তখন আমি বুঝাবো, সমস্যা নেই। রেসপন্সিভের টাইমে বুঝবেন, আমি বুঝবেন না। এই যে রিলেশন কি, শর্টকাট আইকন, href এ কি বসাবেন, আইকন নামে একটা ফাইল বসাবেন, টাইপ কি দিবেন, images/x আইকন, তাহলে আপনার 5 আইকন হিসেবে শো করবে। আর দিয়া রাখেন, সমস্যা নেই, এরর তার হবে না। HTML মজা একটাই, কিন্তু আমার ও আচ্ছা আমি তো ডিভে দিই নাই। এবার আমাদের এখানে এবিসি যে বিষয়টা, আমরা কয়টা ডিভ নিছি, 3টা ডিভ নিছি এবিসি তে। এই 3টা ডিভের একটা বিষয় বুঝেন, আমরা যখনই প্যাডিং মার্জিন দেখব আমাদেরকে আরেকটা কনসেপ্টের সাথে পরিচিত হতে হবে, সেটাকে বলা হয় সিএসএস বক্স মডেল। সিএসএস বক্স মডেল। তা আমরা চলেন 3টা ডিভ নিছি, এবিসি এক্সওয়াইজেড সিসি। ওকে, তা আমরা এখানে এসে ওকে বললাম যে ভাই তোমার উইথ হবে, আমি সবগুলোকে উইথ ডিফাইন করবো এখন, 250 পিক্সেল, এবং তোমার হাইট হবে 250 পিক্সেল, এবং তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, আদারওয়াইজ আমি দেখতে পারবো না। তা আমি ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং সেম ভাবে আমি ওকে বললাম XYZ তোমারও একটা কি হবে, উইথ হবে 250 পিক্সেল, হাইট হবে 250 পিক্সেল, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ রেড। আমরা এখানে এসে আবার দিব সিসি, এবং ওকেও বললাম উইথ হবে তোমার 250 পিক্সেল, হাইট হবে তোমার 250 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন ইয়েলো দিই আসছে। এবার আমরা একটু মার্জিন দিয়ে দেই সবগুলাকে। আচ্ছা, এখানে আমরা একটা ভুল করতেছি, একটু যদি আমার বলেন। একটা জিনিস চিন্তা করেন তো, উইথ হাইট সবগুলোর সেম না? তো এই যে সবগুলোকে যে আমরা উইথ হাইট সেম দিলাম, আমরা একটা প্রিন্সিপালকে ভায়োলেট করে ফেললাম, সেটা হচ্ছে DRY, ড্রাই প্রিন্সিপাল, ডোন্ট রিপিট ইউর সেলফ। আমরা কি রিপিট কোড করছি? রিপিট কোড করছি। এখন চেঞ্জেস করতে হলে যদি এখানে 100টা থাকতো প্রবলেম। তা আমরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা করতে পারি, সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আলাদা হবে, কিন্তু সাইজ কি সেম হবে না? তা আমরা সরাসরি ডিভরে তো বলতে পারি, এইভাবে বলতে পারি যে ডিভ তোমার উইথ হাইট যা আছে সব সেম হয়ে যাবে, ঠিক আছে? অথবা যদি আমরা ডিভকে বলি, লাইক আমরা যদি ডিভকে বলি 250 পিক্সেল এবং হাইটকেও বলি 250 পিক্সেল। আচ্ছা আমাকে বলেন, আমি যদি এখানে আরো একটা ডিভ নিই, ওর হাইট উইথ কি 250 পিক্সেল হয়ে যাবে? হয়ে যাবে। কিন্তু আমরা চাই কাকে শুধুমাত্র এবিসি এক্সওয়াইজেড সিসি। এখন আমাদের যদি আমরা ডিভকে ধরি কোনো সমস্যা নাই, কারণ আমাদের আছেই 3টা।
বাট যদি আমরা চাই যে না আমরা শুধুমাত্র এবিসি এগুলোকে কিছু কমন সিএসএস দিব, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটাকে বলে গ্রুপিং ডট এবিসি কমা ডট এক্সওয়াইজেড কমা ডট সিসি, সবগুলোকে কি বললাম কি উইথ হাইট 250 হবা। হ্যাঁ করতে পারেন, তিনটারে একটা কমন ক্লাস ধরতে পারেন। হ্যাঁ যদি আপনি চান এখানে ক্লাস কিন্তু স্পেস দিয়ে আরেকটা ধরা যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখেন। ক্লাস এখানে চাইলে আপনি আরেকটা স্পেস দিয়ে ধরলে ওটারও করা যাবে, ওটাও করতে পারেন। তো আমরা ওইটাও করতে পারি, আবার আমরা সিএসএস সিলেক্টরসের একটা টার্ম করে ফেলছি, সেটাকে বলে গ্রুপিং করা, ঠিক আছে। তো আমরা গ্রুপিং করে ফেলছি কমা কমা দিয়ে। এইবার আমরা সবগুলোকে একটু মার্জিন দিয়ে দিই যে ভাই তোমরা ম্যাক্স উইথ না মার্জিন 20 পিক্সেল পাও, পাইছে চারদিক থেকে 20 পিক্সেল, ওকে। এইবার আমি একে প্যাডিং দিতে চাই, আমি সবাইকে কি দিতে চাই প্যাডিং। তা আমি সবাইরে বললাম যে সবাই প্যাডিং পাবা কত 20 পিক্সেল করে। এখন এটা বড় হয়েছে না ছোট হয়েছে এটা বোঝার জন্য আমরা একটু 1 2 দিয়ে রাখি যাতে আমরা বুঝতে পারি। জায়গা পাইছে, কন্টেন্টগুলোকে যদি একটু বড় করতে চান ফন্ট সাইজ 20 পিক্সেল করে দেন, 20 পিক্সেলের বেশি বোঝা যায় না, ঠিক আছে, ওকে। এইবার আমাদের এগুলো সব বড় হয়েছে এবং আমাদের প্যাডিংও পাচ্ছে। এইবার এই যে ডিফটার এটার উইথ কত আমাকে বলা, 250 290। কারা কারা 290 এর পক্ষে আছেন? একজন আছেন। আর এই ডিভগুলার উইথ কত? 290 পাইছি, 250 পাইছি, 270 পাইছি। একজন 270 বলছে। আচ্ছা প্রথম বিষয় হচ্ছে 250 না, এটা শিওর, কারণ 250 হলে আমি জীবনে কোশ্চেন আনসার করতাম না, ঠিক আছে। 290 হবে, দেখা দিচ্ছি, এখনো দেখা দিচ্ছি স্যার। এটাকে বলা হয় সিএসএস বক্স মডেল। নিচে আসেন, এটাকে ধরেন, একটাকে ধরলেই বুঝে যাবেন। এই যে জিনিসটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় সিএসএস বক্স মডেল। দেখেন তো ওর উইথ কি হয়েছে, একটু কম বেশি হয়ে যায় যখন আপনারা 50 ইউজ করবেন। আমি এটাকে ঠিকঠাক করার জন্য একটা কাজ করি, 100 নিয়ে আসে, তাহলে ইজিলি বুঝবেন। আচ্ছা এই ব্রাউজারে ওকে একটা জিনিস হইতে পারে, দাঁড়ান তো নিচে নিলে কি ঠিক থাকে না। আচ্ছা এটা ব্রাউজারের উপর অনেকটা ডিপেন্ড করে মনে হয়, কারণ 100ই থাকার কথা ছিল। 250 করে দিই। আচ্ছা ওইটা নিয়ে আমাদের তেমন একটা মাথা ব্যথা হবে না, আমরা 250ই ধরি, কারণ এরপরে 99994 আছে, তার মানে এটা 250। ওকে, প্রথম বিষয় হলো এটার উইথ কখনোই 250 না, কারণ এই উইথের সাথে এই যে উইথ 250 এর সাথে এই যে রাইট সাইডে প্যাডিং আছে 20 এবং এই যে লেফট সাইডে প্যাডিং আছে 20, এই দুইটা যোগ হয়েছে, তাহলে হলো কত 290। কিন্তু কখনোই মার্জিনটা যোগ করবেন না, মার্জিন আউটসাইডে থাকে, প্যাডিং ইনসাইডে থাকে, ঠিক আছে। তার মানে এটার সাথে যোগ হলো কি 290 হয়ে গেছে। আমাদের উইথ কত হয়েছে 290। এইবার 290 কে আমরা দেখেন 300 করে ফেলবো, তাহলে আমাদের দরকার কত 10। তাহলে আমরা বর্ডার দেই, বললাম বর্ডার, চারদিকে একটা বর্ডার পাবা, কত পিক্সেলের 5 পিক্সেল, তাহলে দুই দিকে মিলে হয়ে গেল কত 10। সলিড টাইপের একটা বর্ডার পাবো, বর্ডার নিয়ে আমরা আলোচনা করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর এটার কালার দিলাম ব্ল্যাক, এবং এইবার এটার উইথ কত হয়ে গেছে 300। এবং এটা যদি প্রমাণ করতে চান যে হ্যাঁ এটার উইথ কি 300 হইল কি না, তাহলে যেটা করতে পারেন সেটা হলো এখানে একটা ডিভ নেন এবং এইখানে এসে যেটা করেন এই ডিভটাকে উইথ দিয়ে দেন 300 পিক্সেল, হাইট দিয়ে দেন, হাইট হয়েছে উইথ না শুধু হাইটও 300 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার করে দেন ব্ল্যাক, এবং দেখেন সবগুলা সেম সাইজে আছে কিনা। যদি হ্যাঁ সেম সাইজে আছে, খালি মার্জিন দিতে হবে, মার্জিন 20 পিক্সেল। প্রুফ, ঠিক আছে, হইতে পারে আমার কথায় প্রুফ না হইলে, অ্যান্ড অ্যাটলিস্ট লজিক্যালি প্রুফ যে আমরা 300-300-তে চলে গেছি। তো যখনই আপনি কোন একটা ডিফকে এই বক্স মডেলটা বুঝতে হয়, নাহলে দেখবেন অনেক সময় ওয়েবসাইটে জায়গা ভেঙে যাচ্ছে, আর আপনার চিন্তা হচ্ছে যে আমি তো জায়গা দিয়েছিলাম, কারণ আপনি যদি ভিতরে প্যাডিং এবং বর্ডার ইউজ করেন তাহলে ওটার জায়গা বেড়ে যাবে, কিন্তু কখনোই এটা মার্জিনের কারণে বাড়বে না। ক্লিয়ার? ওকে, কারো কোনো কোশ্চেন আছে বলেন? না না, সেন্টিমিটার দিতে পারবেন না, পার্সেন্ট দেওয়া যাবে, পার্সেন্ট ডাইরেক্ট দিতে পারবেন। হ্যাঁ পার্সেন্ট পারবেন। যাতে 250-ই থাকে। গুড কোশ্চেন, এটাই তো দেখাতে চাইছিলাম। আর কিছু করা লাগবে না, বক্স সাইজিং করে দিবেন, বর্ডার বক্স দেন তো। এটা 300 আছে কিনা রেড ব্ল্যাকটা, বাকি সবাই চেঞ্জ হয়ে গেছে, বাকি সবাই চেঞ্জ হয়েছে। কারণ কি জানেন, কারণ এখন যদি আপনি এটাতে সিলেক্ট করেন, এটা কি 300-তে আছে, বাট এইটাতে যাওয়ার পর দেখেন মাইনাসে চলে গেছে, এটা মাইনাস হবে। আমরা দিছিলাম কত, 250 না আছে কত, কারণ 50 মাইনাস হয়েছে। হ্যাঁ ভিতরে মাইনাস করে ফেলবে, শ্রিঙ্ক করবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। বক্স সাইজিং, বর্ডার বক্স।